লিখতাম কারণ হচ্ছে আমি পরীক্ষায় স্যাররা যেরকম চাইতো হয়তো কোনো পরীক্ষায় আমি সেরকম লিখতে পারতাম না। সো তোমার কোয়েশ্চেন আনসারিং এ একটু ঝামেলা আছে। বাসায় একটু বেশি প্র্যাকটিস করতে হবে। পরীক্ষা শেষ। কি অবস্থা তোমাদের সবার? ভালো আছো? অনেক দিন পর, কোটি বছর পর। একটা কবিতা আছে মহাদেব সাহার, ১ কোটি বছর তোমাকে দেখি না। সে সেই কখন কবে এক বৃহস্পতিবার দেখা গেছিল, তাই না? আমি আজকে ফার্স্ট ক্লাস করছি। বাহ! ওকে। আমরা এত মানুষ আসছে। আলহামদুলিল্লাহ ভালো। তোমাদের 10 এ কি অবস্থা? পরীক্ষা কেমন হলো বলো তো? আমি মনে হয় তোমাদের খুব কম ক্লাস করাইছি। হ্যাঁ, ওসমান হাদি আচ্ছা, ভাইয়ের অবস্থা বেশি একটা ভালো না মনে হচ্ছে। আল্লাহ ভরসা, সবাই দোয়া করবা। ওকে। ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রশ্ন সহজ ছিল এটা মনে হয়। বাট তুমি যখন পরীক্ষায় বসবা তখন কঠিন মনে হবে। তানভীর বলতেছে আন্টিকে শোনানোর জন্য নামটা বলতে, হ্যাঁ আন্টি তানভীর মনোযোগ দিয়ে ক্লাস করতেছে। আপনি কোনো টেনশন করেন না, সে সামনে ভালো রেজাল্ট করবে। বলে দিচ্ছি যাও। ওকে। আমি আজকে প্রথম জেনে লেগেছে। ওকে। বিজিএস একজন 96 পাইছে। ওকে। যাই হোক, সো 9 এ অনেক বাট কি করছো? হ্যাঁ, আচ্ছা বানিয়ে দেন ইউটিউব। হ্যাঁ, দিব ইউটিউবে দিব নে। সো 9 অনেক তোমরা হচ্ছে ফাঁকিবাজি করছো। করো না? কে ফাঁকিবাজি করছো 9 বলো? ভাই আপনার হ্যাঁ, শীত লাগে কিন্তু আমার হুডি আজকে বাসায় রেখে আসছি ভুলে। হ্যাঁ, হ্যাঁ, হুমায়ুন আহমেদের উপন্যাস পড়তে পারো। সো পরীক্ষা শেষ কি মজা। 9 অনেক ফাঁকিবাজি করছো কে বলো? যে ৫ টা অধ্যায় ছিল, ৪ টা অধ্যায় পড়ছি, ৪ টা অধ্যায় থেকে পরীক্ষায় প্রশ্ন আসছে। চোখের পলকে কেটে গেছে। সো আমার কাছে মনে হচ্ছে ওই দিন ২০২৫ সাল বাংলাদেশে ইয়ে হইল। কিন্তু মনে সময়ের সঙ্গে সময় অনেক দ্রুত চলে যায়। ওকে। সো তোমাদের যেটা করব, একজন হচ্ছে অনেকদিন ভালো কিছু খাইতে পারি না তাই প্ল্যান করতেছে এই শীতে আপনার ওই নরোত্তম তোর মারবো এখানে লাশ পড়বো শ্মশানে। যাই হোক, সো আমরা পড়াশোনার মধ্যে ঢুকি। অনেক টাইম হয়ে গেছে, অনেকে চলে আসে। আমি ভাবছি 50 জন স্টুডেন্ট তো থাকবে না, বাট তোমাদের অনেকেই জয়েন করছো দেখে আমি খুব খুশি হয়েছি। তো আমাদের এখন ক্লাসগুলো শুরু করি। ওকে। ওকে। সো কার কোনো প্রশ্ন আছে আমাকে একটু প্রশ্ন করতে পারো। হ্যাঁ, বছরের শুরু থেকে কি বইয়ের শুরু থেকে পড়বো না? বছরের শুরু থেকে হ্যাঁ শুরু করতে পারো। শুভ বৈরাগী 2026 সালের শুভেচ্ছা ভাইয়া। হ্যাঁ, এই প্রথম কেউ আমাকে শুভেচ্ছা জানিয়ে দিল। থ্যাংক ইউ সো মাচ। ওকে। সো আমরা শুরু করে দিই। হ্যাঁ, কার কোনো প্রশ্ন? যদি কারো কোনো প্রশ্ন থাকে আমাকে করতে পারো, যে কোনো ধরনের প্রশ্ন আজকে ক্লাস রিলেটেড। ওকে। একজন হচ্ছে বিজিএস এ 80 উঠাবো কিভাবে? অবশ্যই তোমাকে সিকিউ থেকে এমসিকিউ গুলো ভালো করে করতে হবে। এমসিকিউ ভালো করে করলে তাইলে হচ্ছে তুমি সিকিউ তে ভালো করতে পারবা। এমসিকিউ ভালো করে পড়ো। হ্যাঁ, আমাদের ডিসেম্বরে বন্ধ নাই তোমাদের পড়ানোর জন্য। আমার নানি বাড়ি যেতে পারতাছি না তোমাদের পড়ানোর জন্য। ওকে। ওকে, আমাদের সিলেবাসটা একরকম না একরকম। ওকে, শুরু করে দিই। সো আমরা প্রথম যে ইয়েটা পড়ছিলাম তোমাদের 9 এর, যে প্রথম পর্বটা পরীক্ষার আগে পড়ছিলাম। হ্যাঁ, পরীক্ষার আগে পড়ছিলাম। সো আমাদের যদি অর্থনৈতিক নির্দেশক সমূহ এবং বাংলাদেশের অর্থনীতির প্রকৃতি। সো আমাদেরকে একটা জিনিস বুঝতে হবে, দেখো এটা হচ্ছে জীবনের শুরু। সো এখন থেকে যদি তুমি ডিসিপ্লিন হইতে চলো, সারা জীবন তোমার ডিসিপ্লিন হইতে কাটবে। আর এখন থেকে যদি তুমি একটু ফাঁকিবাজি করো, এখন থেকে তোমার লাইফে যদি ধরো অনেক বেশি আম ধরো হিজিবিজি থাকে, এখন থেকে যদি তুমি ফাঁকিবাজি করো, তাহলে তুমি জীবনটা কষ্টে যাবে। সো সামনে খুব ব্যাড ডেজ উইল কাম, হার্ড ডেজ উইল কাম। ওকে। ওকে। সো অর্থনৈতিক নির্দেশক সমূহ ও বাংলাদেশের অর্থনীতির প্রকৃতি। সো নির্দেশক মানে কি? ধরো বাংলাদেশের অর্থনীতি ভালো আছে নাকি খারাপ আছে, So, এটা কিভাবে বুঝবো? সো এটা বোঝার উপায় হচ্ছে, হ্যাঁ, একজন বলছে, খাদিজা লিখছে আমি বিজিএস এ 98 পেয়েছি, আরো ভালো করব কিভাবে? মানে 98 পাইছো মানে খুব ভালো নম্বর পাইছো। 98 ই সব হাইয়েস্ট। 100 তে 100 পাওয়া খুব টাফ। মানে কেউ পাইছে কিনা আমি জানি না বিজিএস এ। খুবই টাফ। সো 98 মানে তুমি হাইয়েস্ট নাম্বার পাইছো। এর উপর আর ভালো নাম্বার নাই। এখন তুমি অন্যান্য সাবজেক্ট গুলো ফোকাস করো। ওকে। বাংলাদেশের অর্থনীতির প্রকৃতি মানে নির্দেশক মানে যেটা দেখে অর্থনীতি বোঝা যায়। আমি আগেও বলছি, যেমন হচ্ছে বাংলাদেশের, আমি যদি দেখি জিডিপি। জিডিপি বলো তো, জিডিপি মানে কি? লাস্ট ক্লাসে পড়াইছে। জিএনপি, তারপরে মাথাপিছু আয়। মাথাপিছু আয়, এই জিনিসগুলা একটু ভালো করে, জিডিপি, জিএনপি, মাথাপিছু আয়, এই জিনিসগুলো একটু ভালোভাবে পড়তে হবে। ওকে। সো জিডিপি মানে কি? ভেরি গুড, গ্রোস ডোমেস্টিক প্রোডাক্ট। সাবাস। ওকে।
গ্রোস ডোমেস্টিক প্রোডাক্ট। ওকে, তারপরে আমরা যদি দেখি আমাদের এখানে অনেকেই জানো না, আমি তোমাদের রায়হান ভাইয়া সবাই জানে, আর কি বলবো, হ্যাঁ আর কি বলবো বলো। ওকে, একজন বলতেছে ভাইয়া আপনি হাপ। ওকে, সো বাংলাদেশের অর্থনীতি আজকে আমরা শিখবো বাংলাদেশের অর্থনীতির বৈশিষ্ট্য ও প্রতিবন্ধকতা। তার আগে আমরা একটা রিপোর্ট দেখব, খুবই সুন্দর একটা রিপোর্ট আছে। এই রিপোর্টে আমরা বাংলাদেশের অর্থনীতি কিভাবে ভালো করতেছে আগে থেকে, এই জিনিসটা একটা রিপোর্ট দেখবো। ওকে, সো অর্থনীতির রিপোর্টটা আমরা দেখিনি। ওকে, সবাই মনোযোগ দিয়ে দেখবা, এটা যদিও অনেক আগের, তারপরে আমাদের জন্য অনেক গুরুত্বপূর্ণ একটা রিপোর্ট। ওকে, সো আমরা যদি দেখি রিপোর্টটা, একটু সবাই ভালো করে দেখবা। ওকে, সবাই রিপোর্টটা আমরা দেখাচ্ছি, একটু ভালো করে দেখবা। ইউটিউবের রিপোর্ট, সবাই একটু ভালো করে দেখবা। এই দেখো, যারা হচ্ছে জানতে চাইছিল যে আমার আবজা ভাই, এটা হচ্ছে মানে ইউটিউবের ভিডিও, ইউটিউব থেকে ভিডিও প্লে করতেছি। এটা ইংলিশ আসতেছে, বুঝছো? এটা হচ্ছে আমরা বাংলায় শুনতে যাবো, বাংলায় কিভাবে দেখবো। ওকে, এটা বাংলায়, ভাই এটা একটু বাংলায় করে দেন তো, এটা ইংরেজিতে সাবটাইটেল আসতেছে, এটা বাংলায় করে দেন। মানে এটা অটো সাবটাইটেল। হ্যাঁ, না না, এটা হ্যাপি বিডিতে, এটা হচ্ছে ইউটিউবে। ইউটিউব লিঙ্ক কি বাজাবো এখান থেকে? হ্যাঁ, 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 ওকে, ভিডিওতে ছিল এটা, হলো না তো, ওয়েট, এটা হচ্ছে আসতেছে ইংলিশে, বাংলাদেশের অর্থনীতির বাংলাদেশের ইকোনমিক গ্রোথ, বাংলাদেশের ইকোনমিক গ্রোথ। হ্যাঁ, ওকে, তোমাদের একটা ইউটিউব থেকে দেখাই। ওকে, একটু ওয়েট করো। হুম, হ্যাঁ, একটু স্ক্রিনশট দাও, জাস্ট 1 মিনিট সবাই। ওকে, ওকে, সো এখন আমরা এখান থেকে দেখবো, মনোযোগ দিয়ে শুনে সবাই, অনেক বড় একটা রিপোর্ট। ইকোনমিক গ্রোথ নিয়ে বাংলাদেশ বিশ্ব মিডিয়ায় বেশ কয়েক বছর ধরেই বেশ প্রশংসা কুড়িয়ে যাচ্ছে। 2020-21 ফিসকাল ইয়ার। সবাই কি শুনতে পাচ্ছেন একটু বলো তো, সবাই কি শোনা যাচ্ছে কিনা? এটা অনেক বড় রিপোর্ট, এটা দেখতে হবে যে বাংলাদেশের অর্থনীতি বোঝার জন্য। শোনা যাচ্ছে কিনা একটু বলো তো আমাকে, মানে এটা যদি আমি প্লে করি তখন শোনা যায় কিনা, কেউ একজন বলো। ওকে, মনোযোগ দিয়ে শুনবা। বাংলাদেশের পার ক্যাপিটা ইনকাম আগের বছরের তুলনায় 8% বেড়ে $2,227 পৌঁছায়, যা ভারতের পার ক্যাপিটা ইনকামের থেকে $280 বেশি। এরপর থেকে ভারতীয় মিডিয়া থেকে শুরু করে ওয়াল স্ট্রিট জার্নাল ও ব্লুমবার্গের মতো বৈশ্বিক মিডিয়াগুলোতে বাংলাদেশের ইকোনমিক গ্রোথ নিয়ে বেশ তোলপাড় শুরু হয়। এছাড়া পাকিস্তানের বিভিন্ন মিডিয়া ও পলিটিশিয়ানরা প্রায়শই বাংলাদেশের ইকোনমিক গ্রোথের প্রশংসা করে থাকে। ব্লুমবার্গের একটি রিপোর্ট অনুযায়ী 1971 সালে পাকিস্তান বাংলাদেশের চেয়ে প্রায় 70% ধনী থাকলেও স্বাধীনতার 50 বছর সুবর্ণ জয়ন্তীতে বাংলাদেশ পাকিস্তানের চেয়ে 45% বেশি ধনী। এমনকি একটি ইন্টারভিউতে পাকিস্তানের প্রধানমন্ত্রী ইমরান খান বাংলাদেশের অর্থনৈতিক গ্রোথকে বেশ প্রশংসাও করেন। हमारे से सारे मुल्क बांग्लादेश हमारे से आगे निकल गया। ईस्ट पाकिस्तान और वेस्ट पाकिस्तान में जमीन आसमान का फर्क होता था। कोई सोच भी नहीं सकता था कि ईस्ट पाकिस्तान वेस्ट पाकिस्तान से ज्यादा खुशहाल हो जाएगा।
और आज देख लें बांग्लादेश जो जिसको लोगों ने यहाँ जब अलहदा हुआ तो उन्होंने कहा जी बहुत बोझ पड़ा हुआ था पाकिस्तान पे, ईस्ट पाकिस्तान, आज वो पाकिस्तान से आगे निकल गया। আমাদের আজকের ভিডিওটি স্পন্সর করেছে ডক্টর। যে কোনো প্রয়োজনে অত্যন্ত স্বল্প খরচে অভিজ্ঞ ডাক্তার। দেশটি বিশ্বের সবচেয়ে গরিব দেশগুলোর মধ্যে একটি ছিল, যার ফলে ইউএস ন্যাশনাল সিকিউরিটি অ্যাডভাইজার হেনরি কিসিঞ্জার বাংলাদেশকে একটি বাস্কেট কেস হিসেবে অভিহিত করেছিলেন। বাস্কেট কেস বলতে মূলত ইকোনমিক ক্রাইসিসে থাকা একটি দেশ যার ঘুরে দাঁড়াবার সম্ভাবনা কম এমন বোঝানো হয়েছে। বিভিন্ন রাজনৈতিক অবস্থার পরিবর্তনের মধ্যে দিয়ে যেতে থাকায় স্বাধীনতার প্রথম দশকে দেশের ইকোনমি সেভাবে গ্রো করতে পারেনি। পরবর্তীতে ৮০ দশকে রাষ্ট্রায়ত্ত প্রতিষ্ঠানগুলোর প্রাইভেটাইজেশন শুরু হয়। ১৯৯০ সালের পর থেকে বেশ কিছু ইকোনমিক রিফর্মের পলিসি নামে, যার প্রেক্ষিতে ৯০ দশকের মাঝামাঝি থেকে দেশের ইকোনমি আস্তে আস্তে বড় হতে থাকে এবং ২০০০ সালের পর থেকে দেশের ইকোনমি প্রতি বছর করে ৫% হারে বাড়ছিল। এছাড়া বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরোর তথ্য সূত্রে ২০০০ সালে দেশের প্রায় ৪৯% জনগণ দারিদ্র্য সীমার নিচে বসবাস করত। ২০১০ সাল নাগাদ এই সংখ্যা নেমে আসে ৩১.৫%। ২০০৯ সাল থেকে দেশে একই সরকার থাকায় সার্বিক অর্থনীতি মোটামুটি স্থিতিশীল ছিল। ২০০৯ সালে বাংলাদেশের জিডিপি ছিল $১০২.৪ বিলিয়ন, যা ২০১৪ সাল নাগাদ বেড়ে দাঁড়ায় $১৭২.৯ বিলিয়ন। ২০১৫ থেকে ২০১৯ পর্যন্ত বাংলাদেশের জিডিপি প্রতি বছর ৬ থেকে ৮% হারে গ্রোথ সাস্টেইন করে যাচ্ছিল। ২০১৯ সালে প্রি প্যান্ডেমিক স্টেজে বাংলাদেশের জিডিপি গ্রোথ রেট ৮.২% ছিল। অন্যদিকে সে বছরে ভারতের গ্রোথ রেট ছিল মাত্র ৪%। করোনা মহামারীকালীন সময়ে যেসব ইকোনমি খুব দ্রুত বাউন্স ব্যাক করে তার মধ্যে বাংলাদেশ অন্যতম। সাম্প্রতিক বাজেটে ২০২০-২১ ফিসক্যাল ইয়ারে রিভাইজড জিডিপি গ্রোথ টার্গেট ৬.২%। অন্যদিকে বিজনেস স্ট্যান্ডার্ডের তথ্য সূত্রে ২০২০-২১ ফিসক্যাল ইয়ারে ভারতের জিডিপি ৩.৮% সংকুচিত হবে। পলিটিক্যাল স্ট্যাবিলিটি এবং ইনফ্রাস্ট্রাকচারাল গ্রোথের কারণে দেশে ফরেন ডিরেক্ট ইনভেস্টমেন্টের পরিমাণ বেড়েছে। এছাড়াও গত কয়েক বছরে বাংলাদেশে উবার, ফুড প্যান্ডা, আলিবাবা, অ্যামাজনের মতো বৈশ্বিক কোম্পানিগুলো ব্যবসা এক্সপ্যান্ড করেছে। বাংলাদেশ ব্যাংকের একটি তথ্য সূত্রে বাংলাদেশে গত এক দশকে গড়ে প্রায় $৩.৬১ বিলিয়ন ফরেন ডিরেক্ট ইনভেস্টমেন্ট এসেছে এবং ২০১৯ সালে এফডিআই এর পরিমাণ ছিল $৩.৮৯ বিলিয়ন। সে বছর সবচেয়ে বেশি এফডিআই এসেছে পাওয়ার অ্যান্ড এনার্জি সেক্টরে। এছাড়াও ফুড, টেক্সটাইল, ব্যাংকিং ও টেলিকমিউনিকেশনস খাতেও বিনিয়োগ বেড়েছে। ফরেন ইনভেস্টমেন্টের আরেকটি গন্তব্য ছিল দেশের স্টার্টআপ সেক্টর। লাইট ক্যাসেল পার্টনার্সের একটি রিপোর্ট থেকে জানা যায় দেশে বর্তমানে ১০০০টিরও বেশি অ্যাক্টিভ স্টার্টআপ রয়েছে এবং বছরে ২০০টিরও বেশি স্টার্টআপ তৈরি হচ্ছে। প্রবাবলি এখন মার্কেট উপর দিকে যাবে, এটাই স্বাভাবিক। তো এখানে আমরা পর অ্যাকচুয়ালি দুইটা ট্রেড বসায় ফেলছি এবং আমি পজিটিভ যে দুইটা ট্রেডই আমরা জিততে পারবো। এবং হ্যাঁ, ২০২০ সালে বাংলাদেশের স্টার্টআপ গুলো $৩৫ মিলিয়ন ইন্টারন্যাশনাল ইনভেস্টমেন্ট রেজ করতে সক্ষম হয়েছিল। স্টার্টআপের পাশাপাশি দেশের এসএমই গুলোতে বিনিয়োগ নিশ্চিত করতে সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন কাজ করে যাচ্ছে। তার অংশ হিসেবে এসএমই গুলোকে স্টক মার্কেটে আনার জন্য অ্যাপ্রুভাল দেওয়া হয়েছে। ক্ষুদ্র ও মাঝারি ব্যবসাগুলোর এক্সপ্যানশন এবং বড় ইন্ডাস্ট্রিগুলোর প্রবৃদ্ধির পাশাপাশি দেশের ইন্টারনেট ভিত্তিক ব্যবসাগুলো বেশ ভালো করছে। গত দশকে বাংলাদেশে ই কমার্স সেক্টর বেশ বড় হয়েছে এবং ২০২৩ সালের মধ্যে ই কমার্স মার্কেট সাইজ $৩ বিলিয়ন ছাড়িয়ে যাবে বলে ধারণা করা হচ্ছে। দি ফাইন্যান্সিয়াল এক্সপ্রেসের একটি আর্টিকেল সূত্রে দেশে প্রায় ২,০০০ ই কমার্স সাইট রয়েছে এবং ধারণা করা হয় প্রায় ৫০,০০০ ফেসবুক ভিত্তিক পেজ ও গ্রুপ রয়েছে। বাংলাদেশ ব্যুরো অফ স্ট্যাটিস্টিক্সের একটি তথ্য সূত্রে বাংলাদেশের প্রায় ১৭ কোটি জনসংখ্যার মিডিয়ান এজ ২৮ বছর এবং দেশটির ৬২% মানুষের বয়স ৩৫ বছরের কম। এছাড়া দেশের লেবার ফোর্সের নারীদের অংশগ্রহণও বেড়েছে। ওয়ার্ল্ড ব্যাংকের তথ্য সূত্রে ২০২০ সালে বাংলাদেশের টোটাল লেবার ফোর্সের পরিমাণ ৬৭ মিলিয়নের বেশি, যার মধ্যে ৩৬.৪% নারী। অন্যদিকে এশিয়ান ডেভেলপমেন্ট ব্যাংকের আরেকটি রিপোর্ট অনুসারে ২০১৬ সালে বাংলাদেশের প্রপার্টি রেট ছিল ২৪.৩%, যা ২০১৯ সাল নাগাদ কমে দাঁড়ায় ২০.৫%। অর্থাৎ গত ১০ বছরে দেশের দারিদ্রতার হার কমার পাশাপাশি মিডল ক্লাসের সংখ্যা বেড়েছে। দ্য বিজনেস স্ট্যান্ডার্ডের একটি রিপোর্ট অনুযায়ী বর্তমানে বাংলাদেশে প্রায় ৩৭ মিলিয়নেরও বেশি মিডল ক্লাস পরিবার রয়েছে, যা দেশের মোট জনসংখ্যার প্রায় ২২%। মিডল ও অ্যাফ্লুয়েন্ট ক্লাসের সংখ্যা বাড়ার ফলে দেশের ওভারঅল কনজাম্পশন বৃদ্ধি পাচ্ছে এবং ফলশ্রুতিতে ইকোনমির আকারও বড় হচ্ছে। এই সবকিছু বাংলাদেশের ওভারঅল জিডিপি গ্রোথকে ত্বরান্বিত করেছে এবং লিস্ট ডেভেলপ কান্ট্রি থেকে মিডল ইনকাম কান্ট্রি হওয়ার পথে বেশ সাহায্য করেছে। বাংলাদেশের মিডল ক্লাসের সংখ্যা বৃদ্ধির সাথে দেশের উন্নত টেকনোলজি অ্যাডপশনের হারও বেড়েছে। ২০১৩ সালে 3G সার্ভিস লঞ্চ করার মাত্র ৫ বছরের মধ্যে বাংলাদেশ জনগণের জন্য 4G প্রযুক্তি লঞ্চ করে। এছাড়াও খুব শীঘ্রই বাংলাদেশ 5G প্রযুক্তি লঞ্চের প্রস্তুতি নিচ্ছে
যার প্রেক্ষিতে দেশের মোবাইল অপারেটরগুলো প্রত্যন্ত অঞ্চলেও 4G সার্ভিস পৌঁছে দেওয়ার লক্ষ্যে কাজ করে যাচ্ছে। বিটিআরসির তথ্য এতক্ষণ পর্যন্ত শুনে কি বুঝলা তোমরা বলো? এতক্ষণ পর্যন্ত শুনে কি বুঝলা? তোমাদেরকে এতক্ষণ শুনে কি বুঝলা? বাংলাদেশের অর্থনীতি নিয়ে তোমাদের ডকুমেন্টারি একটা দেখানো হচ্ছে, এতক্ষণ পর্যন্ত শুনে কি বুঝলা? বলো দেখি, কে কে মনোযোগ দিয়ে শুনছো, আর কে কে ফোন রেখে অন্য কোথাও চলে গেছো? আমি কিন্তু মনোযোগ দিয়ে দেখতেছিলাম অনেকেই। এখন পর্যন্ত কি শুনলা এটা যদি বলতে পারো তাহলে বাকিটা দেখাবো, নাইলে হচ্ছে বাকিটা প্রত্যেকটা জিনিস অ্যানালাইসিস করার মতো অনেক কিছু আছে। দেখি, এত এত ভাই, এত এত টাকা, হ্যাঁ টাকাই দেখছো, আর কিছু দেখো নাই? আজকে আমাদের ক্লাস হচ্ছে বাংলাদেশের অর্থনীতির বৈশিষ্ট্য। হুম, ওকে। সো বাংলাদেশের উন্নয়ন, বাংলাদেশ মোটামুটি উন্নয়ন করেছে একজন বলছে। শাওন, ভিডিও কোয়ালিটি তুমি করো, আমাদের এখান থেকে সবকিছু, হ্যাঁ মোটামুটি উন্নয়ন করেছে শুনছি, কিন্তু মাথার উপর দিয়ে গেছে, মাথার ভিতর দিয়ে দেখানোর জন্য তো আমি আছি। মোটামুটি উন্নয়ন। রুদ্র, আর কেউ? শাওন, তুমি আর কমেন্ট করবো না। ওকে, বাংলাদেশের অর্থনৈতিক কার্যক্রম ধীরে ধীরে বৃদ্ধি পাচ্ছে, ভেরি গুড। ওকে, বাংলাদেশের ৭১-এর পর কিভাবে এগিয়ে যাচ্ছে, ভেরি গুড, এটাও দেখানো হয়েছে। ওকে, সো জিডিপি বাড়ছে কিভাবে, কেন বাড়ছে জিডিপি? মিডল ক্লাস, হ্যাঁ। ভিডিওটা ভালো করে বুঝলে আজকে ক্লাস পুরাই অনেক সম্পর্কে শেষ। তো আমি কিছু জিনিস পাইছি, দেখো তোমাদেরকে আমি এই জিনিসগুলো নোট দিচ্ছি। ওকে, দেখো প্রথম হচ্ছে বাংলাদেশের অর্থনীতির মধ্যে মধ্যবিত্ত, প্রথম হচ্ছে দেখো যে যুবক, মানে আমাদের যে সবাই যারা হচ্ছে কাজ করতেছে, আমাদের কর্মক্ষম মানুষ সংখ্যা বেশি। কর্মক্ষম মানে কর্মক্ষম মানুষ, কর্মক্ষম মানুষ বেশিরভাগই কি যুবক। ওয়ার্কফোর্স, নারীদের অংশগ্রহণ। এফডিআই মানে হচ্ছে ফরেন ডিরেক্ট ইনভেস্টমেন্ট। ধরো বাইরের একজন নাগরিক, ধরো উত্তর কোরিয়ার একজন নাগরিক আমাদের এই অঞ্চলে বেশি বেশি সরাসরি বিনিয়োগ করতে পারবে। আগের চেয়ে অনেক দ্রুত আগাচ্ছে। হেনরি কিসিঞ্জার বলছিল বাংলাদেশ তলাবিহীন ঝুড়ি, মানে একটা ঝুড়ি যেটা তলা নাই, যত ধরো নিচে চলে যাবে, কিন্তু বাংলাদেশ সেই জায়গা থেকে উন্নয়নের রোল মডেল হয়েছে। বিলিয়ন ডলার কি? বিলিয়ন ডলার হচ্ছে 100 কোটিতে 1 বিলিয়ন, 100 কোটি ডলার। স্টক মার্কেট হচ্ছে শেয়ার বাজার। ওকে, পোশাক শিল্পে উন্নত হচ্ছে, ভেরি গুড। বাংলাদেশ সমৃদ্ধ জনগোষ্ঠীর ভূমিকা, হ্যাঁ মধ্যবিত্ত, হ্যাঁ পুরোটা দেখাবো। এই যে আমি যেগুলো দেখতেছি তোমরাও কিভাবে নোট করবো আগে। মধ্যবিত্তের বিকাশ, আমাদের মধ্যবিত্ত আগে নুন আনতে পান্তা ফিরে যেত, কিন্তু এখন মধ্যবিত্ত চাইলে আইফোন কিনতে পারে। ওকে, তারপর আর কি আছে? তারপর হচ্ছে এই যে ক্ষুদ্র শিল্পগুলো, ক্ষুদ্র ক্ষুদ্র ও মাঝারি, এসএমই, মাঝারি মানে মাঝারি, স্মল এন্ড মিডিয়াম সাইজ, মাঝারি মানে শিল্প, এটাকে বলে এসএমই, এসএমই, ক্ষুদ্র মাঝারি শিল্পের বিকাশ হয়েছে। ক্ষুদ্র মানে কি একদম ছোট শিল্প, মাঝারি মানে কি মিডিয়াম কোয়ালিটি। ওকে, বেকারত্বের হার কমেছে, ভেরি গুড। আরেকটা পাইছো, বেকারত্বের হার কমেছে, বেকারত্বের হার। তারপর আরেকটা কি? আরেকটা হচ্ছে মধ্যবিত্ত মানে কি? ধরো একটা সময় ছিল বাংলাদেশে অনেক এলিট ক্লাস ছিল আর অনেক গরিব ছিল, কিন্তু এখন যারা মধ্যবিত্ত, ধরো যাদের ইনকাম বছরে 10 লাখ টাকা এরকম, বা 8 থেকে 10 লাখ। কর্মক্ষম মানে কি? কর্মক্ষম মানে কাজ করার শক্তি। নারীরা কর্মমুখী হচ্ছে, তা আছে না, ভেরি গুড। বাংলাদেশ পাকিস্তান থেকে ভালো করছে, ভারত থেকে ভালো করছে। যখনই বাংলাদেশের জিডিপি কিন্তু বর্তমানে দক্ষিণ এশিয়ার 8টা দেশের মধ্যে সর্বোচ্চ। এখন যখনই বাংলাদেশের মাথাপিছু আয় ভারতের মাথাপিছু আয় ছাড়াই গেছে, সবার মাথায় হাত। যখনই বাংলাদেশ পাকিস্তান থেকে ছাড়াই গেছে, ইমরান খান দেখো না, হামারা মুলক পিছে পড় গয়া, এরকম বলছে। সো 4G ইন্টারনেট হয়েছে, দারিদ্র কমেছে, ভেরি গুড, ভেরি গুড, দারিদ্র কমেছে, দারিদ্র কমেছে। আর কি দেখছো তোমরা অনেকেই খুব মনোযোগ দিয়ে? হ্যাঁ, অনলাইন বিজনেস বাড়ছে, ভেরি গুড। অনলাইন বিজনেস, ই কমার্স, অনলাইন বিজনেস, এটাকে বলে ই কমার্স, অনলাইন ব্যবসা। আর কি পাইছো ভিডিওতে? আর কি পাইছো? দেখো একটা ভিডিও অনেকজন অনেক ভাবে দেখতেছে, অনেকজন খালি ঘুমায় আছে। সো বাকিটা একটু মনোযোগ দিয়ে শোনো। আর বেশিক্ষণ যোগাযোগ ব্যবস্থার উন্নতি, ভেরি গুড, এটা আছে আরো, যোগাযোগ ব্যবস্থার উন্নতি। এগুলা সব তোমাদের আজকে ক্লাসের পড়া। যোগাযোগ ব্যবস্থার উন্নতি, এগুলো আমরা সব দেখবা যে টাইনা পড়ে যাচ্ছে। হ্যাঁ, মানুষ শিক্ষিত হয়েছে, ভেরি গুড। হ্যাঁ, এই যে স্টার্ট আপের কথা বলছে না? ওকে, আর কি দিব? ওকে, তারপরে ধরো ঠিক
এখানে কি লিখছে মানুষ শিক্ষিত হয়েছে, শিক্ষার হার বৃদ্ধি পেয়েছে, শিক্ষার হার বৃদ্ধি। তারপরে ইন্টারনেট ব্যবহারকারী, ইন্টারনেট ইউজার, ইন্টারনেট ব্যবহারকারী সংখ্যা বাড়ছে, ব্যবহারকারী। তারপরে কি, তারপর হচ্ছে দুর্ভিক্ষ বিলোপ হয়েছে, সড়ক পথের উন্নতি হয়েছে, সাব্বাস। আধুনিক প্রযুক্তি, হ্যাঁ আধুনিক প্রযুক্তি, কৃষি ক্ষেত্রে বা বিভিন্ন জায়গায় আধুনিক প্রযুক্তির প্রয়োগ হয়েছে, আধুনিক প্রযুক্তির ব্যবহার। আর কি 5G ই লার্নিং এর কথা, স্টার্ট আপের কথা বলছে, এই যে শিখো একটা স্টার্ট আপ, তোমরা পড়তেছো এরকম। হ্যাঁ ওকে, সো আমরা নেক্সট ভিডিওতে দেখবো কিনা বলো। ওকে শুরু করে দিই আমরা। এরপরেরটাও তোমরা কর্মসংস্থান বৃদ্ধি পেয়েছে, কর্মসংস্থান, আগে মানুষ কাজ পেত না, এখন কর্মসংস্থান বেড়েছে। ওকে 5G ইন্টারনেট, হ্যাঁ এআই কোডিং। ওকে সো আমরা শিল্পায়নের হার বৃদ্ধি পেয়েছে, উন্নত চিকিৎসা, এগুলো তো বলতে কমিউনিকেশন গ্রোথ। ওকে আমরা ভিডিওটা দেখতেছি, সবাই মনোযোগ সহকারে শোনো। সবাই আবার বলতেছি, সবাই এখান থেকে বাকি ভিডিওটা মনোযোগ সহকারে শুনবা। ওকে প্লে করলাম। তথ্যসূত্রে বাংলাদেশে 11 কোটিরও বেশি ইন্টারনেট ব্যবহারকারীর মধ্যে 90% বেশি মোবাইল ইন্টারনেট ব্যবহার করছে। অপরদিকে মোবাইল সাবস্ক্রাইবার সংখ্যা গত 9 বছরে 7% হারে বেড়ে 2021 সালের এপ্রিল মাসে 17 কোটি ছাড়িয়ে গেছে। মোবাইল সাবস্ক্রাইবার বৃদ্ধি ও ইন্টারনেটের ব্যবহার বৃদ্ধিতে দেশের সবচেয়ে উপকৃত সেক্টরগুলোর মধ্যে একটি হচ্ছে ফিনান্সিয়াল সার্ভিস সেক্টর। গত দশকে বাংলাদেশের ফিনান্সিয়াল সেক্টরে সবচেয়ে বেশি গ্রোথ দেখা সেক্টরটি হচ্ছে এমএফএস বা মোবাইল ফাইন্যান্সিং সার্ভিস। 2011 সালে বাংলাদেশে এমএফএস প্রোভাইডাররা সার্ভিস দিতে শুরু করার পর বর্তমানে বাংলাদেশ ব্যাংকের তথ্যসূত্রে দেশে প্রায় 10 কোটিরও বেশি রেজিস্টার্ড এমএফএস ইউজার রয়েছে, যারা দৈনিক প্রায় 2000 কোটি টাকা লেনদেন করছে। মোবাইল ফাইন্যান্সিয়াল সার্ভিসের পেনিট্রেশনের কারণে দেশের প্রান্তিক পর্যায়ে বলো এমএফএস মানে কি বুঝছো? এমএফএস মানে হচ্ছে মোবাইল ফিনান্সিয়াল সার্ভিস, বিকাশ, নগদ, উপায়, এগুলোকে বলে এমএফএস সার্ভিস। ওকে তো বুঝতেছো কিনা যে হঠাৎ করে বিকাশ যখন আসছে, প্রতিদিন 2000 কোটি টাকা আদান প্রদান হয় একটা জায়গায় তারিখ ধরে। চিন্তা করো, মোবাইলে আমার সবার ফোনে বিকাশ আছে, এটা চালু হয় না কেন? জনগণ বর্তমানে ব্যাংকিং সুবিধা গ্রহণ করতে পারছে, যা দেশের টোটাল ইকোনমিক গ্রোথে বিশাল অবদান রাখছে। This is your brain when you're struggling to focus. And this is your brain when you're in the zone. But গত 10 বছরে দেশে প্রচুর পরিমাণে ইনফ্রাস্ট্রাকচার ডেভেলপমেন্ট প্রজেক্ট হাতে নেওয়া হয়েছে। 2019-20 ফিস্ক্যাল ইয়ারে বাংলাদেশ কমিউনিকেশন নেটওয়ার্ক এবং পাওয়ার অ্যান্ড এনার্জি সেক্টরকে আরো শক্তিশালী করার লক্ষ্যে 10টি মেগা প্রজেক্টের জন্য 40,000 কোটি টাকা বরাদ্দ করেছে, যার মধ্যে পাবনায় রূপপুর নিউক্লিয়ার পাওয়ার প্ল্যান্ট, ঢাকায় মেট্রো রেল প্রজেক্ট, এলিভেটেড এক্সপ্রেসওয়ে, ঢাকা এয়ারপোর্ট এক্সপ্যানশন, মাতারবাড়ি গভীর সমুদ্র বন্দর অন্যতম। এছাড়া সম্পূর্ণ রাষ্ট্রীয় অর্থায়নে 30,193 কোটি টাকা ব্যয় নির্মিত পদ্মা সেতু 2022 সালের জুন মাসের মধ্যে কার্যক্রম শুরু করবে। এর পাশাপাশি দেশের প্রান্তিক এলাকায় থাকা জনগণের সাথে শহরাঞ্চলের যোগাযোগ আরো সহজ হয়ে উঠেছে। এলজিডি তথ্যসূত্রে 2020 সালে বাংলাদেশে প্রায় 2,25,000 কিলোমিটার নতুন রাস্তা তৈরি করা হয়েছে। এছাড়া প্রায় 1,19,000 কিলোমিটার রাস্তা রিকনস্ট্রাক্ট করা হয়। এর পাশাপাশি নতুন নতুন সেতু কনস্ট্রাকশন ও পুরাতন সেতু সংস্কারের প্রতিও বাংলাদেশ নজর রেখেছে। আশা করা যায় এসব মেগা প্রজেক্টগুলো কমপ্লিট হলে দেশের ইনফ্রাস্ট্রাকচারে পজিটিভ পরিবর্তন লক্ষ্য করা যাবে। এছাড়াও বাংলাদেশে বর্তমানে পাওয়ার সাপ্লাই ডিমান্ড 10 থেকে 12,000 মেগাওয়াট হলেও 26,000 মেগাওয়াট বিদ্যুৎ উৎপাদনের ক্যাপাসিটি রয়েছে, যা টোটাল ডিমান্ডের দ্বিগুণেরও বেশি। এর পাশাপাশি দেশের ম্যানুফ্যাকচারিং ও এক্সপোর্ট বৃদ্ধিতে ইনভেস্টরদের অ্যাট্রাক্ট করার লক্ষ্যে বাংলাদেশে মোট 55টি রাষ্ট্রীয় ইপিজেড এরিয়া এবং 11টি বেসরকারি ইপিজেড এরিয়ার অনুমোদন দেওয়া হয়েছে। ভারতের মিনিস্ট্রি অফ ফাইন্যান্সের 2020-21 ফিস্ক্যাল ইয়ারের একটি সার্ভে অনুযায়ী 2011 থেকে 2019 সাল পর্যন্ত বাংলাদেশের এক্সপোর্ট প্রতি বছর 8.6% হারে বেড়েছে। অথচ ব্লুমবার্গের আর্টিকেল সূত্রে একই সময়ে বৈশ্বিক এক্সপোর্টের অ্যাভারেজ গ্রোথ রেট ছিল মাত্র 0.4%। বাংলাদেশ ব্যুরো অফ স্ট্যাটিস্টিক্সের তথ্যসূত্রে 2018-19 অর্থ বছরে বাংলাদেশের টোটাল এক্সপোর্ট ভলিউম পূর্বের বছরের তুলনায় 12.75% বেড়ে দাঁড়ায় $41 বিলিয়নেরও বেশি। দি অবজারভেশন অফ ইকোনমিক কমপ্লেক্সিটির তথ্যসূত্রে এক্সপোর্টের দিক থেকে বিশ্বে বাংলাদেশের অবস্থান 52তম। এক্সপোর্টে বাংলাদেশের এ ধরনের সাফল্যের পেছনে সবচেয়ে বড় অবদান আরএনজি সেক্টরের। 2019-20 ফিস্ক্যাল ইয়ার শেষে বাংলাদেশ প্রায় $34 বিলিয়ন প্রোডাক্ট এক্সপোর্ট করতে সক্ষম হয়, যার 83% ছিল আরএনজি প্রোডাক্ট। আরএনজির পাশাপাশি হোম টেক্সটাইল, লেদার অ্যান্ড লেদার গুডস, পাট ও পাটজাত পণ্য, কৃষিজ পণ্য, মৎস্য, সিরামিক, ফার্মাসিউটিক্যালস, শিপস অ্যান্ড ভেসেলস,
সফটওয়্যার অ্যান্ড আইসিটি প্রোডাক্টস এবং ইলেকট্রনিক্স অ্যান্ড ইলেকট্রিক্যাল প্রোডাক্ট এক্সপোর্ট করে থাকে বাংলাদেশ। এক্সপোর্টে বাংলাদেশের এ ধরনের সাফল্যের পেছনে আরেকটি উল্লেখযোগ্য কারণ হচ্ছে বিশ্বের ডেভেলপ কান্ট্রিগুলোর সাথে ট্যারিফ ফ্রি অ্যাক্সেস। দ্য ডেইলি স্টোরের একটি আর্টিকেল সূত্রে বর্তমানে বিশ্বব্যাপী প্রায় 10 মিলিয়ন বাংলাদেশি প্রবাসী শ্রমিক কাজ করছে। এদের মধ্যে সিংহভাগই সৌদি আরব, আবুধাবি, কাতারের মতো মিডল ইস্টের দেশগুলোতে আছে। এছাড়াও মালয়েশিয়া, সিঙ্গাপুর, সাউথ আফ্রিকা, অস্ট্রেলিয়া, যুক্তরাষ্ট্র, ব্রিটেন, ইতালি সহ ইউরোপের দেশগুলোতেও বাংলাদেশি প্রবাসী শ্রমিক রয়েছে। এসব প্রবাসী শ্রমিকেরা 2020 সালে করোনা মহামারীকালীন সময়েও প্রায় $21.75 বিলিয়ন রেমিটেন্স পাঠিয়েছিল, যা এর আগের বছরের তুলনায় 15.57% বেশি। বাংলাদেশের জিডিপিতে প্রবাসী শ্রমিকদের পাঠানো রেমিটেন্স মোট জিডিপির প্রায় 6.6%। রেমিটেন্স ইনফ্লো বাড়ার কারণে দেশের গ্রামীণ জনগণের আর্থসামাজিক উন্নয়ন হচ্ছে। বর্তমানে বাংলাদেশের ইকোনমি খুব দ্রুত গ্রো করতে থাকলেও এর সাস্টেনেবিলিটি ধরে রাখতে হলে বেশ কিছু সেক্টরে এখনো ডেভেলপমেন্টের প্রয়োজন রয়েছে। বাংলাদেশের জনসংখ্যার অনুপাতে শিক্ষিতের হার বেশি হলেও দেশটির বেকারত্বের হার প্রায় 5.3%। যদিও প্রি প্যান্ডেমিক স্টেজে এই হার 4.22% ছিল, তবে মহামারীর কারণে অধিকাংশ প্রতিষ্ঠানের কর্মী ছাড়ের ফলে বেকারত্বের হার কিছুটা বৃদ্ধি পেয়েছে। এছাড়াও বাংলাদেশ থেকে প্রচুর পরিমাণে ইউথ প্রতি বছর কর্মসংস্থানের লক্ষ্যে মাইগ্রেট হচ্ছে, যার ফলে বড় বড় কোম্পানিগুলোকে দেশীয় ট্যালেন্ট হান্টের সমস্যার সম্মুখীন হতে হয়। ফলশ্রুতিতে দেশের প্রাইভেট সেক্টরের উচ্চ পদগুলোতে ভারত, চায়না, থাইল্যান্ড, শ্রীলঙ্কার প্রচুর প্রবাসী কাজ করছে এবং প্রচুর পরিমাণে অর্থ দেশ থেকে বাইরে চলে যাচ্ছে। দেশের ইয়াং জেনারেশনের স্কিল ডেভেলপমেন্টের ব্যবস্থা করা গেলে বেকারত্বের হার আরো কমিয়ে আনা সম্ভব হবে। বাংলাদেশের আইসিটি মন্ত্রণালয়ের একটি তথ্যসূত্রে দেশে প্রায় 5 লক্ষ অ্যাক্টিভ ফ্রিল্যান্সার আছে। বাংলাদেশের ফ্রিল্যান্সাররা প্রতি বছর $100 মিলিয়ন দেশে আনছে। তবে এই ক্ষেত্রে ট্রানজাকশনে বেশ কিছু ব্যারিয়ার রয়েছে, যা কমিয়ে আনা গেলে ফ্রিল্যান্সাররা উপকৃত হবে। ওয়ার্ল্ড ব্যাংকের 2019 সালের তথ্যসূত্রে বাংলাদেশের টোটাল এক্সপোর্ট আর্নিংস দেশের মোট জিডিপির 15% বেশি। তবে বাংলাদেশের এক্সপোর্ট আর্নিংস এর 80% বেশি আসে আরএনজি সেক্টর থেকে। যদিও বর্তমানে ভিয়েতনাম ও আফ্রিকান দেশগুলোর গার্মেন্টস ইন্ডাস্ট্রির প্রবৃদ্ধির কারণে কম্পিটিশন আগের চেয়ে বেড়েছে, তাই বাংলাদেশের ইকোনমি ম্যাচিউর হওয়ার পাশাপাশি বাংলাদেশকে আরএনজির পাশাপাশি অন্য কোনো সেক্টরে এক্সপোর্টের পরিমাণ বাড়াতে হবে। এছাড়া 2019-20 অর্থ বছরে বাংলাদেশের টোটাল ইম্পোর্টের পরিমাণ ছিল প্রায় $64.18 বিলিয়ন। বর্তমান ইকোনমিক গ্রোথের হার বজায় রাখতে বাংলাদেশের উচিত এক্সপোর্টের পরিমাণ বাড়িয়ে এবং আমদানি নির্ভরতা কমিয়ে দেশের ট্রেড ব্যালেন্সের সমন্বয় আনা। বাংলাদেশের বর্তমান ইকোনমিক গ্রোথের ধারাবাহিকতা বজায় থাকলে ওয়ার্ল্ড ব্যাংকের সূত্র মতে বাংলাদেশ 2026 সালের মধ্যে জাতিসংঘের লিস্ট ডেভেলপড কান্ট্রির লিস্ট থেকে গ্রাজুয়েশন করবে। মধ্যম আয়ের দেশ হিসেবে 2026 সালের পর থেকে বাংলাদেশ ইউরোপিয়ান ইউনিয়নের 28টি দেশ সহ অস্ট্রেলিয়া, নিউজিল্যান্ড, নরওয়ে, জাপান, কানাডা সহ মোট 37টি দেশ থেকে জিএসপি সুবিধা হারাবে। তাই বাংলাদেশের উচিত হবে বিভিন্ন রিজিওনাল ফ্রি ট্রেড এগ্রিমেন্ট সাইন করার মাধ্যমে এক্সপোর্টের গ্রোথ বজায় রাখা। ওকে, সবাই আশা করি এটা মনোযোগ দিয়ে দেখছো। সো বাকি যে কয়েকটা প্রশ্ন আসছে, প্রশ্নগুলো আমি অ্যাড্রেস করি। একটা হচ্ছে আরএনজি সেক্টর মানে কি? এটা অনেকবার আসছে, কেউ কি জানো আরএনজি সেক্টর মানে কি? আলমিরা লিখছে ভাইয়া। এপিসেট মানে কি? রায়হান খান লিখছে। ওকে, আমি সবগুলো সলভ দিচ্ছি। দেখো, আরএমজি মানে হচ্ছে আরএমজি আচ্ছা আরএমজি এটা মানে হচ্ছে রেডি মেড গার্মেন্টস। গার্মেন্টস মানে হচ্ছে তৈরি পোশাক শিল্প। ওকে, তারপর বলছে হ্যাঁ কি কি আর কি কি, হ্যাঁ গার্মেন্টস শিল্প, হ্যাঁ ভেরি গুড। আর জিডিপি মানে গ্রোস ডোমেস্টিক প্রোডাক্ট। ওকে, অনেক কি কি বুঝছো বলো। ওকে, একজন লিখছে লেনদেন ব্যবস্থার উন্নয়ন হয়েছে। ওকে, এলজিইডি মানে লোকাল ডেভেলপমেন্ট, মানে এলজিইডি তোমরা যে লোকাল গভর্নমেন্ট অ্যান্ড ইঞ্জিনিয়ারিং ডেভেলপমেন্ট এরকম একটা কিছু, মানে স্থানীয় সরকার ও মানে প্রকৌশল ব্যবস্থাপনা এরকম একটা জিনিস এলজিইডি। নতুন নতুন রাস্তা হয়েছে, বাংলাদেশ অনেকগুলো প্রজেক্ট হয়েছে, হ্যাঁ অনেকগুলো মন্ত্রণালয় তোমরা দেখছো। রেমিটেন্সের কথা কে কি শুনছো বলো। এলজিডি মানে কি? এলজিইডি লোকাল
গভর্নমেন্ট অর্থাৎ বাংলাদেশের গ্রামে গঞ্জে যে উন্নয়নগুলো হয়, লোকাল গভর্নমেন্ট ইঞ্জিনিয়ারিং ডিপার্টমেন্ট দেখবা যে অনেক জায়গায় এলজিডি মন্ত্রণালয় লেখা থাকে বিভিন্ন রোড ট্রান্সপোর্ট এগুলোতে। হ্যাঁ, রপ্তানি অনেক বেড়েছে। অবকাঠামো উন্নয়ন, অবকাঠামো মানে কি? এই যে সুমাইয়া বলছে অবকাঠামো মানে কি? সো অবকাঠামো মানে কি এটা দেখো, অবকাঠামো উন্নয়ন হয়েছে তাই না? আমরা যদি অবকাঠামো মানে রাস্তাঘাট, অবকাঠামোকে ইংরেজি বলে ইনফ্রাস্ট্রাকচার। অবকাঠামো মানে রাস্তাঘাট, ব্রিজ কালভার্ট এগুলো হয়েছে অবকাঠামো উন্নয়ন। রেমিটেন্স বাড়ছে। সো মোটামুটি আমরা অর্থনীতি সম্পর্কে একটা ভালো ধারণা পাইছি তাই না? এবার আমরা বইয়ে ঢুকি। তো এখন আশা করি এটা দেখার পরে তোমাদের আর কারো কোনো প্রশ্ন? রেমিটেন্স বাড়ছে, ফ্রিল্যান্সিং এর দেশে অনেক হার বাড়ছে, হ্যাঁ অনেকগুলো দেখছি। ওকে, সো আমরা এটা ভিডিওটা দেখা হলো। এবার দেখো, বাংলাদেশের অর্থনীতি একটা সময় কৃষি প্রধান ছিল, একদম জন্মলগ্ন থেকেই বাংলাদেশ কৃষি প্রধান দেশ। সো এই জিনিসগুলো আসলে আমাদের যে বিজিএস বইটা দিয়েছে এটাতে অনেক ব্যাকডেটেড তথ্য, এখন বর্তমানে বইটা আপডেট করার সময় আসছে। আমি জানি না সামনের বছর করবে কিনা। তোমরা যে ভিডিওটা দেখছো ভিডিওটার মধ্যে দেখো না অনেক যে জিনিসগুলো আছে, ফিনান্সিয়ালি হেল্প, রেমিটেন্স, রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র লিখছে, মেট্রো রেল, বিদ্যুৎ, তারপর হচ্ছে উৎপাদন, এই যে বিশ্বে, হ্যাঁ তারপরে রপ্তানিতে 52তম জান্নাতুল ফেরদৌস, সাব্বাস। তারপরে যাতায়াত, শিক্ষা, রেমিটেন্স, যোগাযোগ, চিকিৎসা, হ্যাঁ মোবাইল ব্যবহারকারীর সঙ্গে। এক্সপোর্ট মানে হচ্ছে দেশ থেকে যে প্রোডাক্ট তুমি বাইরে পাঠাও, এটা হচ্ছে এক্সপোর্ট। আর ইম্পোর্ট মানে বাইরে থেকে যে প্রোডাক্ট তুমি কিনে আনো। ধরো বাংলাদেশের মানুষজন অনেক বেশি এই যে কাপড় বাইরে পাঠায়, ওকে, ফ্রিল্যান্সারদের ডলারাই করে, ভেরি গুড, অনেক জিনিস দেখছো। ওকে, তো এবার আমরা বইয়ের মধ্যে কি লিখছে দেখি। দেখো বইয়ের মধ্যে লিখছে বাংলাদেশের অর্থনীতি অতি প্রাচীন কাল থেকে একটি কৃষি প্রধান অর্থনীতি। দেখো এখনো আমাদের অনেক গ্রামে তুমি যাও, তুমি কে কে গ্রামে থাকো বলো তো? সো গ্রামে যদি দেখি, গ্রামের বেশিরভাগ মানুষ কৃষি খাতের উপর নির্ভরশীল। কৃষি চাষাবাদ করে, অথবা ধরো কেউ ফার্ম আছে, কেউ মুরগির ফার্ম, কেউ হচ্ছে গরুর ফার্ম, অনেকে হচ্ছে জমি খেতি খামারি করে। এই জিনিসটা, হ্যাঁ বেকারত্বের হার বৃদ্ধি পেয়েছে, এটা তো অবশ্যই। অর্থনৈতিক যে নির্দেশক আমরা যে দেখি, মোট দেশজ উৎপাদন, আমরা যে জিডিপি মানে কি? ধরো একটা দেশের মধ্যে একটা অর্থ বছরে যে পরিমাণ দ্রব্য বা সেবা উৎপন্ন হয়। তো গ্রামে কি সবাই কোন জিনিসটা সবচেয়ে বেশি করে বলো তো? কোন জিনিসটা গ্রামে? হ্যাঁ, রিফাত বলছে আমি গ্রামে থাকি, মাহমুদা বলছে আমি গ্রামে থাকি। সো এই জিডিপিতে কৃষি খাতের অবদান 11.30%, মৎস্য খাত সহ। সো কৃষি খাত, ধরো আমাদের বাংলাদেশের জিডিপি 3টা খাতে, বৃহৎ খাতে বিভক্ত। একটা হচ্ছে কৃষি, একটা শিল্প, আর সেবা। সেবা মানে কি? আমরা যেটা পড়াই। হ্যাঁ, আমি রুদ্রনীল, হ্যাঁ কৃষি কাজ করেও মানে করতে আগ্রহী। শ্রমশক্তির 45%, মনে রাখবা বাংলাদেশের মোট শ্রমশক্তির 45% এখনো কৃষির উপর নির্ভরশীল। ফ্রিল্যান্সার কাদের বলে? ফ্রিল্যান্সার মানে ধরো ধরো আমি ক্লাসটা নিচ্ছি, হঠাৎ করে আমি চিন্তা করলাম যে অনেক কাজের প্রেশার, আমি কিছু ক্লাস হচ্ছে বাইরের কোনো টিচারকে দিয়ে দিই, এটা বলে ফ্রিল্যান্সিং করা। যে বা ধরো আমার হাতে অনেকগুলো যে স্লাইড গুলো আমি বানাইতে অনেক টাইম লাগতেছে, আমি বললাম ধরো আমাদের অনেকগুলো স্লাইড ধরো বাইরের ঢাকা ইউনিভার্সিটির ছেলেরা বানাই দেয়। সো সেক্ষেত্রে কি হয়, ধরো তাদেরকে আমি ফ্রিল্যান্স করে দিলাম। ফ্রিল্যান্সার মানে হচ্ছে তোমার কাজটা তুমি আরেকজনকে করাই নিচ্ছ। যেমন বিদেশে তো অনেকের এত টাকা পয়সা নাই, মানে এত টাইম নেই, টাকা পয়সা অনেক। তো বাংলাদেশি কারো যদি বলে এরকম একটা স্লাইড বানাই দাও, তোমাকে আমি ধরো বাংলাদেশি টাকায় 10,000 টাকা দিব, বাংলাদেশের মানুষ তো নাচতে নাচতে স্লাইড বানাই দিব, কারণ এই একটা স্লাইড বানাই তো লাগে 3-4 ঘন্টা। কিন্তু ওর এখানে 10,000 টাকার ভ্যালু তো খুবই কম, ধরো $100 তো দিয়ে দিচ্ছে আর কি। কিন্তু ওর এটা বানাইতে হয়তো লাগলো 3-4 ঘন্টা সময়, এই 3-4 ঘন্টা দেখা গেলো আরো $300-400 $500 টাকা ইনকাম করতে পারতেছে। ওকে, গুরুত্ব, খাদ্য উৎপাদন ক্রমবর্ধমান, দেশের খাদ্য স্বয়ংসম্পূর্ণ হচ্ছে। অর্থাৎ দেশের মধ্যে এই কৃষির উপর নির্ভরশীলতার কারণে আমাদের কিন্তু ধরো, হ্যাঁ আউটসোর্সিং করা, আমাদের কিন্তু এখন তোমার হচ্ছে ধরো আগে একটা সময় বাংলাদেশের চাল শেষ হয়ে যেত, চাল আনতে হইতো বিভিন্ন দেশ থেকে ঘুরে ঘুরে, কিন্তু এখন কিন্তু এইটা করতে হয় না। শিল্প খাতের কাঁচামাল, ধরো শিল্প, ধরো তুমি আরএমজি কি বানাবা? তুমি বানাবা হচ্ছে তোমার পাট জাতীয় ব্যাগ, তুমি হচ্ছে বানাবা অনেকগুলো প্রোডাক্টের পাট। পাট হচ্ছে বাংলাদেশের বলা হয় সোনালী আঁশের দেশ, পাট উৎপাদনে বিখ্যাত জেলা। আজকে আসছে, বলো বাংলাদেশে কোন জেলায় সবচেয়ে বেশি পাট উৎপন্ন হয়? এটা কিন্তু আসছে আজকে, এবার ঢাকা বিশ্ববিদ্যালয়ের পরীক্ষা আসছে। ওকে, সো আমরা যদি দেখি সেক্ষেত্রে যে কাঁচামালের যোগান, অর্থাৎ তুমি পাটজাত যদি কোনো পণ্য বানাইতে চাও, ধরো তুমি পাটের বেগ বানাবা, তাহলে কি লাগবে? পাট লাগবে। তাহলে পাট কোত্থেকে আসে? কৃষি থেকে আসে। ওকে, চা ধরো বাংলাদেশের চা অনেক রপ্তানি করে। চামড়া, ধরো তুমি চামড়া অ্যাপেক্স এর জুতা পরো, বাটার জুতা পরো, অথবা তুমি বেয়ের জুতা পরো। হ্যাঁ, ভেরি গুড। ফরিদপুর, নুজহাত জামিন রুদ্রনীল, ফরিদপুর। তাহলে বাংলাদেশের আজকে ঢাকা বিশ্ববিদ্যালয়ের পরীক্ষায় আসছে যে বাংলাদেশের কোন জায়গার পাট বিখ্যাত? ফরিদপুরের পাট বিখ্যাত। ওকে, কৃষিখাতের প্রকৃতির সমস্যা, দেখো কৃষিখাতের অর্থনীতির ভিত্তি স্বরূপ, বাংলাদেশের ফাউন্ডেশন,
ধরো মানুষ কৃষি খাত থেকে আসতে, কৃষকের ছেলেরা শহরে আসে, শহরে এসে আস্তে আস্তে শিল্পতে জয়েন দেয়, সার্ভিসে জয়েন দেয়। সো এই জিনিসটা কিন্তু বাংলাদেশের একটা প্রাণ, কৃষি হয় বাংলাদেশের প্রাণ। ওকে, চাষাবাদ প্রণালী। সো বাংলাদেশের চাষাবাদ কি দেখো, জমির বৃহদাংশে সনাতন পদ্ধতি প্রচলিত। তাহলে আমরা যদি বেশিরভাগ জমিতে আমরা যদি সনাতন পদ্ধতি মানে কি, ধরো মানুষ এখনো এখনো মানুষ হচ্ছে আধুনিক প্রযুক্তি ব্যবহার করে না, হাত দিয়ে ধান কাটে। কিন্তু তুমি যদি অনেক জায়গায় জাপানে যদি দেখো, তারপর ভাই অর্থনীতির তো মোটামুটি ভালো, তারপর দেশের অবস্থা এরকম কেন? দেখো অর্থনীতির ভালো অবস্থা যদি তোমার 1 বছর 2 বছর থাকলে হবে না, এই অর্থনীতির অবস্থাটা তোমার কন্টিনিউয়াসলি ভালো থাকতে হবে। মানে বাংলাদেশে বর্তমানে যে পরিমাণ জনসংখ্যা, আমরা তাদেরকে কাজে লাগাতে পারতেছি না। বাংলাদেশে বিপুল পরিমাণ, ধরো মাস্টার্স পাস, তোমাদের মতো আমাদের মতো অনেকে কি পাশ করছে, কিন্তু পাশ করে আসলে কোনো কাজে লাগতেছে না। এখন কাজে না লাগলে কি হবে, দেশের অর্থনীতির উপর চাপ বাড়বে। ধরো তোমার বাসায় 5 জন মানুষ, তোমার বড় ভাই এখনো কোনো কাজে লাগে না, পড়াশোনা শেষ, তোমার বাবা এখনো ফ্যামিলির হাল ধরে রাখছে। সো এই যে একটা বিষয়, যে কেন, কারণ সে সরকারি একটা চাকরি আশা আছে। প্রতি বছর বাংলাদেশে ধরো সরকারি চাকরি হয় ধরো 20,000, কিন্তু বাংলাদেশে প্রতি বছর সরকারি চাকরির জন্য ক্যান্ডিডেট হচ্ছে তোমার ধরো 20 লাখ বা 15 লাখ। তার মানে এই যে দেখো, তাহলে 15 লাখ 20 লাখ মানুষের জন্য আগে হচ্ছে, এখন বর্তমানে আমরা দেখতে পাই মাত্র 20,000 জন। ওকে হ্যাঁ, হাত দিয়ে কাটলে ধান কম নষ্ট, কিন্তু হ্যাঁ মেশিন দিয়ে বেশি নষ্ট হয়। বাট তুমি যখন মেশিনটা বাংলাদেশের ধানের ওই 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 রকম জমি প্রস্তুত করবা, তখন কিন্তু নতুন পদ্ধতিতে তোমার এত বেশি খারাপ হবে না। এই যে বলছে ধান দিয়ে কাটলে, হাত দিয়ে কাটলে কিন্তু তোমার তাড়াতাড়ি কাটে, কিন্তু তুমি যদি হাত দিয়ে কাটো আর মেশিন দিয়ে কাটো, তাহলে হাত দিয়ে কাটলে তোমার কি পরিমাণ শ্রম নষ্ট হবে, শ্রমিক তো অনেক শ্রম লাগবে। কিন্তু মেশিন দিয়ে কাটলে তোমার 1 ঘন্টায় এক কানি জমি শেষ। তারপর উৎপাদনশীলতা কম। দেখো এত উৎপাদনশীলতা কম, ধরো আহ, একটা ধান, তুমি ধান তো সবাই তো ভাত খাও, তাই না? সো পুরাতন পদ্ধতিতে তোমার ধান যদি চাষ করে, ধরো একটা জমিতে যদি 20 কেজি ধান হয়, ধরো এখন পদ্ধতিতে যদি নতুন পদ্ধতিতে চাষ করে, তাহলে এটা 40 কেজি, ডাবলের সময়। হ্যাঁ, ওই যে তানিশা বুঝছে। কানি মানে কি, কানি মানে আমাদের 60% জমিকে কানি বলে আমাদের এলাকায়। তো 30% বা 60%, ধরো এরকম একটা বর্গাকার জমি, ধরো এটার মধ্যে তুমি যদি আধুনিক প্রযুক্তি ব্যবহার না করো, তাহলে ধরো তোমায় 40 কেজি পাবা। বা ধরো তুমি 100 মানে 3 মণ পাইলা। 3 মণ কত, 120 কেজি। 120 কেজি। কিন্তু আধুনিক প্রযুক্তি করলে এটা 6 মণ পাইতে পারো। 6 মণ পাইলে কত, তুমি যদি 6 মণ পাও, তাহলে 424, 240 কেজি। তাহলে বুঝতে পারতেছো? তারপরে এটা উৎপাদন বৃদ্ধি পাবে। হ্যাঁ, ভিগাকে কানি বলে, হ্যাঁ ভিগা কানি। ওকে, আমাদের কি কি সমস্যা? সমস্যাটা হলো আমরা এখনো প্রকৃতির উপর নির্ভরশীল, অর্থাৎ অনেক অনেক পশ্চিমবঙ্গে আমাদের উত্তরবঙ্গের বেশিরভাগ জায়গায় ভিগাকে কানি বলে। তোমার বৃষ্টিপাতের সময় এবং পরিমাণের উপর ব্যাপক প্রভাব। ধরো যখন বৃষ্টি, আমি যখন ছোট ছিলাম তখনও কিন্তু আমরা আল্লাহ মেঘ দে, ছায়া দে, পানি দে রে তুই, এরকম বৃষ্টির জন্য নামাজ পড়া হইতো, বৃষ্টি হইতো না। অনেক দিন যাবত চৈত্র মাসে একদম হচ্ছে তোমার আম, জমি ফেটে চৌচির হয়ে গেছে, কিন্তু তাও কি তোমার যে বৃষ্টি হচ্ছে না। বৃষ্টির জন্য সবাই নামাজ পড়তেছে, বৃষ্টির জন্য সবাই ছেলেপেলে খেলাধুলা করতেছে, বৃষ্টি হচ্ছে না। বৃষ্টি হচ্ছে না কেন? কারণ তখনকার সময় বাংলাদেশে একদম খরা, একদম শুষ্ক মৌসুম থাকে। ওকে, কৃষক ও মজুরের কৃষক আমরা যদি দেখি, কৃষক ও মজুরের ন্যায্য মজুরি নিশ্চিত না হওয়া। ধরো একটা সময় তোমার তোমার হচ্ছে তারা, ওকে, সো আমরা যদি দেখি, হ্যাঁ অপ্রতুল মানে এনাফ না, মানে কম আছে, অপ্রতুল মানে এনাফ না, কম আছে প্রয়োজনের তুলনায়। কৃষকরা বঞ্চিত হয় ন্যায্য মজুরি থেকে। তুমি যদি দেখো কৃষক, এই যে এই চাচি হচ্ছে সবজি কাঁচামরিচ চাষ করছে, এখন দেখবো বাজারে যাও কাঁচামরিচের দাম হচ্ছে 60 টাকা কেজি। কিন্তু তুমি যদি যাও সে দেখবা যে এই 5 টাকা কেজি হচ্ছে বিক্রি করছে, কারণ সে কি ন্যায্য মজুরি পাইতেছে? ঢাকায় আমরা কিনতেছি 60 টাকা কেজি। সনাতন প্রযুক্তি মানে আধুনিক প্রযুক্তি ব্যবহার না করে চাষ। ভেরি গুড। ওকে, এটাই পরিবহন সুবিধার অভাব ও বাজারজাত ব্যবস্থার ত্রুটির কারণে ন্যায্য দাম না। এই যে পরিবহন ব্যবস্থা, ধরো একদিন তোমার উত্তরবঙ্গ থেকে খাবার আসতে 3 দিন 4 দিন লাগা যায়, অনেক খাবার পচা যায়, এরকমও হয়। অনেক জায়গায় জায়গায় তোমার ট্যাগ দিতে হয়, দুর্নীতি, যে চান্দা দিতে হয়, চান্দা হয়, এরকম। ওকে, এবং যাতায়াত ব্যবস্থার ত্রুটি। Okay, দেখো, তো আমরা যদি দেখি অর্থনীতি, বাংলাদেশের মোট দেশের উৎপাদন, কৃষি খাতের অবদান কত বলো তো? সবাই বলো। এটা আমি বললাম যে কৃষি খাতের অবদান কত, তোমাদের ঘুম দূর করি। কৃষি খাতের অবদান কত বলো, সবাই কন করে জানো।
ওকে, এটা আমি পড়াইছি না? ভেরি গুড। দীপান্বিতা, ফারিয়া, তানজিম, অনন্যা, মিলি, আনবির, হাফসা, রাইহান, জামিয়া। এই যে পারে নাই কে দেখি, এই যে খবর আছে কে এটা? মোহাম্মদ, মোহাম্মদ লেখা। মনোযোগ থাকলে পারতাম। ওকে, সো বাংলাদেশের কৃষিক্ষেত্রে একটি প্রধান সমস্যা কি বলো? এখনই বললাম। বাংলাদেশের কৃষি খাতের কাজ করে না। কৃষি খাতের প্রধান সমস্যা কি? মাউস কাজ করতেছে। ওকে, কিবোর্ডটা দিয়ে দেন। হ্যাঁ, ওকে। সো সবাই উত্তর করতেছে হ্যাঁ, কৃষি বৃষ্টিপাতের উপর অতিরিক্ত নির্ভরশীলতা বাংলাদেশের কৃষিখাতের অন্যতম একটা সমস্যা। ওকে, সহজ প্রশ্ন, পারছো? ওকে, সো আমরা যদি দেখি আবার শিল্প খাত, কৃষিখাত সম্পর্কে আমরা জানলাম, কৃষিখাত সম্পর্কে আমরা জানলাম, তাই না? এবার শিল্প খাত, শিল্প খাতে দেখো সাম্প্রতিক বছরগুলোতে বাংলাদেশের অর্থনীতির আমরা একটু পড়লাম না যে R&D সেক্টরের অবদান বাড়ছে, আমরা কিন্তু ভিডিওতে দেখছি না? সবাই দেখছো যে শিল্প খাতের অবদান দিন দিন বাড়তেছে? তোমরা সবাই দেখছো কিনা? ওকে, শিল্প যেমন 1980-81 সালে, খেয়াল করো, 1980-81 সালে বাংলাদেশের শিল্প খাতের অবদান ছিল, আমরা যদি দেখি 17 দশমিক, আরে এ কা হওয়া 17.31% জিডিপিতে। আর এখন 2022-23 সালে বাংলাদেশ 37.65% হচ্ছে, এখন বাড়ছে। তার মানে শিল্প খাতের অবদান কিন্তু বাড়তেছে, মানে হচ্ছে বিভিন্ন শিল্পগুলা রাইস হইতেছে। ওকে, সো যেমন শিল্প খাতের ক্ষুদ্র মাঝারি শিল্প বললাম না, এসএমই, ক্ষুদ্র মাঝারি শিল্প মানে কি বলো? ধরো অনেকে ছোট ছোট ধরো কলমের কোম্পানি দিচ্ছে একটা, হ্যাঁ, এটা একটা মাঝারি শিল্প। তারপর হচ্ছে ধরো অনেকে প্লাস্টিক কোম্পানি দিচ্ছে, হ্যাঁ, এগুলা মাঝারি শিল্প। তারপর অনেকে ক্ষুদ্র শিল্প, ধরো ছোট্ট একটা ঘর নিয়ে সে হচ্ছে একটা জ্যাকেট বিক্রি করে, অনলাইন ই কমার্স সাইটের বিক্রি হয়েছে, আমরা এগুলো দেখছি না যে ই কমার্স এর বিজনেস বাড়তেছে, অনলাইন ব্যবসা। হ্যাঁ, আমরা যদি দেখি কি কি যে ওয়াও ওয়াও ওয়াও, রেড কালার ওয়াও, পিঙ্ক 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 কালার ওয়াও ওয়াও ওয়াও, দেখো না এগুলা? তোমরা আগে দেখো নাই যে অনলাইনে যে বিক্রি করতেছে? এই শাড়িটা দেখে নিন, একদম ইন্ডিয়ান শাড়ি, কিনছে কিন্তু নিউ মার্কেট থেকে 300 টাকা দিয়ে, বলতেছে এটার দাম 3300 টাকা, 300 টাকা ডিসকাউন্টে পাবেন 3000 টাকা, 300 টাকার শাড়ি 3000 টাকা বিক্রি করে দিচ্ছে। আর মানুষজন তো খুশি, হাই হাই, ইন্ডিয়ান 9000 টাকার শাড়ি ও হচ্ছে 3300 টাকা, আরো ডিসকাউন্ট 300 টাকা, 3000 টাকা দিয়ে দিচ্ছে, কিন্তু আসলে তো 300 টাকার শাড়ি, তাই না? এগুলো কিন্তু অনলাইনে বাড়ছে, তাই না? শিল্প, হ্যাঁ, জাস্ট লুকিং লাইক ওয়াও 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 ওয়াও, তাই না? দেখো নাই তোমরা? ওকে, ব্ল্যাক কালার ওয়াও, পিঙ্ক কালার ওয়াও, তাই না? এসএমই হচ্ছে, হ্যাঁ, নরোত্তম স্মল এন্ড মিডিয়াম সাইজ এন্টারপ্রাইজ। ওকে, সো বৃহৎ শিল্প, বৃহৎ শিল্প মানে কি? ধরো ওই যে তোমার বৃহৎ শিল্প বলতে কি বোঝাচ্ছে? ধরো তোমার স্টিল শিল্প, আনোয়ার ইস্পাত, হ্যাঁ, আনোয়ার ইস্পাত। তারপরে হচ্ছে তোমার বিভিন্ন বড় বড় যে ইস্পাত শিল্প, তারপরে লোহা শিল্প, এগুলো। তারপরে খনিজ উৎখনন, খনিজ শিল্প মানে খনন শিল্প মানে কি? খনিজ কনস্ট্রাকশন বা বিভিন্ন তোমার এই যে তোমার তেল গ্যাস যে রপ্তানি করে, আমরা বাপেক্স, পেট্রো বাংলার মতো অনেকগুলো প্রতিষ্ঠান যারা হচ্ছে তোমার খনিজ খনন নিয়ে কাজ করে। বিদ্যুৎ গ্যাস ও পানি সরবরাহ, পানি সরবরাহ মানে আমরা যে বিদ্যুৎ গ্যাস ও পানি সরবরাহ শিল্প। তারপর নির্মাণ শিল্প, এগুলো কিন্তু আস্তে আস্তে আমরা বৃদ্ধি পাচ্ছে। ওকে, শিল্প খাতের প্রকৃতির অপ্রতুলতা, অপ্রতুলতা মানে কি? যে আসলে আমাদের টাকার পরিমাণ তুলনায় কিন্তু শিল্প খাতের, হ্যাঁ, হ্যাঁ, লোহা শিল্প, ইস্পাত শিল্প, না, ভেরি গুড। সো আমরা যদি দেখি শিল্প খাতের প্রকৃতি কেমন, শিল্প খাতটা আকিস, হ্যাঁ, ওকে। সো আমরা যদি দেখি প্রকৃতি, জিডিপিতে অবদান বাড়লেও শিল্প খাতে মৌলিক ও ভারী শিল্পের অস্তিত্ব নেই বললে চলে। বাংলাদেশে কি কখনো দেখছো যে একটা প্লেন বানাইছে? আছে বাংলাদেশে? বাংলাদেশে প্লেন বানানো কোনো শিল্প নাই। বাংলাদেশে কি দেখছো এই যে এই মাউসটা, এই মাউসটা আমরা কোত্থেকে আনি? এফোর্টেজের মাউস, এটা আমরা আনি হচ্ছে চায়না থেকে। আমরা কি এরকম একটা মাউসের শিল্প দিতে পারছি? দেখি নাই। বাংলাদেশে একটা গরিব ব্র্যান্ডের নাম বলতো যেটা খুব ভালো? নাই। বাংলাদেশে একটা ফোনের ব্র্যান্ডের নাম বলতো যেটা সবাই ইউজ করতে পারে? নাই। বাংলাদেশে একটা ক্যালকুলেটর ব্র্যান্ডের নাম বলতো যেটা সবাই ইউজ করতে পারবে?
নাই। কেসিও এটা জাপানের একটা ঘড়ি, ক্যালকুলেটর। তার মানে বাংলাদেশের একটা তোমার যদি একটা ধরো এই যে দেখো একটা কিবোর্ডের শিল্পের নাম বলো তো, নাই। হ্যাঁ, যেগুলো আছে এগুলা হচ্ছে সব কোত্থেকে আনে? চায়না থেকে আনে। এই যে ওয়ালটনের নাম বললো একজন, ওয়ালটন কোত্থেকে আনে প্রোডাক্ট? ওয়ালটনের প্রোডাক্ট তো চায়না থেকে আনে, বানায় আনে। হ্যাঁ, বিমান বানাইছে কে? বানাইছে ভাই ওয়ালটন। ওয়ালটন সবাই চিল্লাফাল্লা করতেছে ওয়ালটন। ঠিক আছে, ওয়ালটন তুমি ফোন ইউজ করো? ওয়ালটনের ফোন কে ইউজ করে বলো? ওয়ালটনের ফোন কে ইউজ করে? আমি তো ইউজ করি না। ওয়ালটনের ফোন কে ইউজ করে বলো? ওয়ালটনের ফ্রিজ মানে কি অপরিহার্য দ্রুত শিল্পায়নের জন্য। আমরা যদি দ্রুত শিল্পায়নের জন্য অনেক কিছু দরকার যেটা আমাদের কাছে নাই, টাকা নাই আমাদের। হ্যাঁ, ভারী ও মৌলিক শিল্প যেমন লৌহ ইস্পাত শিল্প বাংলাদেশে কিছুটা বিকাশ করেছে, কিন্তু অনেক বড় বড় অপ্রতুল মানে নাই। মানে অপ্রতুল মানে তোমার প্রয়োজনের তুলনায় কম। ধরো বাংলাদেশে 10টা রড শিল্প থাকার কথা ছিল, আছে 2টা এরকম। অবকাঠামোর জন্য বিদ্যুৎ উৎপাদন ও জ্বালানি শিল্প। অবকাঠামোর জন্য আমাদের বিদ্যুৎ উৎপাদন ও জ্বালানি শিল্পের দরকার, যে বড় বড় অবকাঠামোর জন্য। ভারী যানবাহন যেমন সংযোজন, বৈদ্যুতিক সরঞ্জাম এবং জলযান নির্মাণ ও মেরামত শিল্প। তো এগুলো হচ্ছে কি শিল্প? ভারী শিল্প, ভারী ও মৌলিক শিল্প। যেমন হচ্ছে জাহাজ নির্মাণ শিল্প বাংলাদেশে খুব ভালো করতেছে। হ্যাঁ, কিন্তু জাহাজ নির্মাণ, কিন্তু আমরা কি প্লেন বানাইতে পারতেছি না? আমরা চাইলে একটা হেলিকপ্টার বানাইতে পারি না? আমরা চাইলে একটা মানে আধুনিক অস্ত্র বানাইতে পারি না? হ্যাঁ, এই জিনিসগুলো পারি না। তো প্রধান শিল্প বাংলাদেশের কি? ধরো প্রধান প্রধান এই যে শিল্পগুলো আমরা যদি দেখি, সার কারখানা আছে বাংলাদেশে, জিয়া সার কারখানা, আশুগঞ্জ সার কারখানা, ফেঞ্চুগঞ্জ সার কারখানা, কর্ণফুলী সার কারখানা আছে। চিনি ও খাদ্য শিল্প, চিনি যেমন হচ্ছে কেরু এন্ড কোং। বস্ত্র শিল্প যেমন আরএনজি আছে। হ্যাঁ, তো আমাদের এই আমরা যদি আবার পাট শিল্প আছে, পাট শিল্প, চামড়া শিল্প আছে, তৈরি পোশাক শিল্প আছে। অর্থাৎ আমরা যদি দেখি অনেকগুলো শিল্প বাংলাদেশে দাঁড়াইছে, আমরা যেগুলো দেখছি। হ্যাঁ, বাংলাদেশের প্রথম তৈরিকৃত ল্যাপটপের নাম হচ্ছে ধোয়েল ছিল মনে হয়, ধোয়েল, কিন্তু এটা খুবই বাজে সার্ভিস দিত। ওকে, সো বাংলাদেশের শিল্প খাতে অনেক সমস্যা, আমরা এগুলা দেখলাম। অনেকগুলো শিল্প আমাদের দেখাইছে, দেখছি যে শিল্পগুলো ভালো করতেছে, কিন্তু বেশিরভাগ শিল্পই ভালো করতেছে না। ওকে, দেখো বাংলাদেশের শিল্প খাতে কোন ধরনের শিল্পের অপ্রতুলতাকে দ্রুত শিল্পায়নের প্রধান বাধা? বলো, কোন ধরনের শিল্প বাংলাদেশে কম? বলতেছে বাংলাদেশের শিল্প খাতে কোন শিল্পায়ন। আচ্ছা, আমি তোমাদের একটা পুল কোশ্চেন দিই। ওকে, একটা পুল কোশ্চেন দিচ্ছি, দেখি তোমরা পারো কিনা। সবাই উত্তর করো, পুল কোশ্চেন দিচ্ছি। 1 মিনিট সময়, সবাই উত্তর করো। সবাই উত্তর করো, অনেকদিন পরে ক্লাস নিতেছি, সবাই উত্তর করো। ওকে, আশা করি সবাই উত্তর করে দিছো। আমি চাই যে সবাই উত্তর করো, ইচ এন্ড এভরিওয়ান। আর টাইম দিব না ভাইয়া, অনেক টাইম হয়েছে। সবাই উত্তর করার মর্যাদা হইল মাত্র অল্প কয়েকজন মানুষ উত্তর করছো। আচ্ছা, যাই হোক। প্রথম হচ্ছে লিসান, সেকেন্ড হচ্ছে সাইমন, থার্ড হচ্ছে সানজিদা, ফোর্থ নরোত্তম, ফাইভ হচ্ছে মুত্তাকিন, সিক্স হচ্ছে প্রবাল রাজ, সেভেন্থ হচ্ছে তানভীর, এইট হচ্ছে সুমাইয়া, নাইন হচ্ছে রাশিদুর, 10th হচ্ছে সুরা, 11 রুদ্র, 12 নাফিসা, 13 রিফাত, 14 ইশতিয়াক, 15 মাহিয়া। আর বলবো না, তারপরটা আবার আমরা পরবর্তীতে দেখবো। ওকে, 20 জনের নাম বলা হবে না বাবা, অনেক বলে ফেলছি। ওকে, সো আমরা মৌলিক ও ভারী শিল্প অভাব আমরা বললাম, এটা আমি পড়াইছি, পরীক্ষায় এগুলাই প্রশ্ন আসে সংখ্যা। ওকে, সো আমরা যদি দেখি, প্রায় বলা হচ্ছে 2022 সালের হিসাব অনুযায়ী 16,98,28,911 জন, এবং জনবসতি ঘনত্ব
আমরা 2024 সালের সমীক্ষা অনুযায়ী 1171, আমরা যদি দেখি 1171 জন প্রতি বর্গ কিলোমিটারে বসবাস করেন। জনসংখ্যা বৃদ্ধির হার ক্রমবর্ধমান হলেও প্রতিবেশী দেশগুলোর চেয়ে বেশি। আমাদের আশেপাশে যে দেশগুলো আছে, ভারত, পাকিস্তান, অন্যান্য দেশগুলো থেকে, হ্যাঁ, আমাদের জনসংখ্যা বৃদ্ধির হার অনেক বেশি। ওকে, শিক্ষার নিম্নমান, আমাদের সাক্ষরতার হার 97.9, কিন্তু আমি এটা শিওর হয়ে বলতেছি, জেনে বুঝে বলতেছি, আগামী কয়েক বছরে তোমাদের শিক্ষার হার বাংলাদেশে অনেক কমবে। হ্যাঁ, আমি যদি বলি, ওকে ফারিয়া, তোমার তো হয়েছে, কিন্তু তুমি প্রথম 10 জনের মধ্যে হয়নি। ওকে, বাংলাদেশের প্রতিভা হচ্ছে দুলাল ভাইয়ের, হ্যাঁ, কি বলতেছে? ওকে, দেখো, তো আমরা যদি দেখি এই সাক্ষরতার হার বাংলাদেশে কম। কেন কম? এখন বর্তমানে এক্সাক্ট সাক্ষরতার হারটা হবে যে তোমরা যারা পরীক্ষা দিবে সামনে, দেখবা কি কঠিন প্রশ্ন হয়। পরীক্ষায় পাশ করবা, দেখবা যে 60% হাইয়েস্ট, এর বেশি পাশ করবো না, কারণ এখন প্রশ্ন অনেক কঠিন হচ্ছে। সো আল্লাহদার দোয়াই দিই, তোমরা ভালো করে পড়াশোনা করো, কারণ সামনে সামনে আরো অনেক কঠিন প্রশ্ন আসবে। হ্যাঁ, অনেক কঠিন প্রশ্ন আসবে, এই জন্য ভয় দিচ্ছে না, এটাই রিয়েলিটি। ওকে, সো নিরক্ষর জনগণ বাংলাদেশে 22.1% তারা সিগনেচারই করতে পারে না, নিজের নামটাই লিখতে পারে না। ফিউচারে 50 হবে একদম। এই যে নৌজাদ, তোমাদের ভয় দেখাচ্ছে না, তোমাদের দোয়া করতেছি যেন আমার পরীক্ষার্থী সবাই প্লাস পাও, কিন্তু আমি তোমাদেরকে রিয়েলিটি বলতেছি। আগের সরকার ইচ্ছে করে অনেক সংখ্যা বেশি দেখাইতো, বলতো যে 28 যদি পাই 5 নম্বর দিয়ে দিন, হাতে 5 নম্বর, কিন্তু এখন সরকার বলছে যা পায়, তুমি যদি 32.5 পাও, তোমার 32.5 দিবে। হ্যাঁ, তুমি যদি 31 পাও, 31 দিবে, তোমার পাস করাবে না। সো তুমি যদি 79 পাও, 79, 80 করবে না। সো এখন তোমার ভালো করে পড়তে হবে। তুমি 79 পাবো, কিন্তু তুমি পাবা 95, 96, তো তোমার তো এত 79 পাওয়ার টেনশন করার কোনো দরকার নাই। চাপ সৃষ্টিকারী বিষয়। আমাদের বাংলাদেশকে কি করতে হবে? নিরক্ষরকে স্বাক্ষর করতে হবে। সো আমাদের সবাইকে পড়াশোনা করতে হবে। ওই শিক্ষা ও প্রশিক্ষণ দিয়ে আমরা সুশিক্ষা নিতে চাই, প্রশিক্ষণ, সুস্বাস্থ্য নিশ্চিত করা। বাংলাদেশের সবচেয়ে বড় সমস্যা হচ্ছে স্বাস্থ্য সমস্যা, যে আমাদের সরকারি খাতগুলো স্বাস্থ্য সেবা নিশ্চিত করতে পারতো। তুমি যদি যাও তোমার এলাকায়, দেখবে যে প্রাইভেট ডায়াগনস্টিক সেন্টার কম না বেশি। আয়সা দোয়া করতেছি তোমরা সবাই ভালো করো। আমি কোনো শিক্ষক চাই না তার শিক্ষার্থী খারাপ করুক, আমিও চাই না। সো তোমরা প্লিজ পড়াশোনা করো, প্লিজ ভাই, হাতে ধরি, পায়ে পড়ি, প্লিজ ভাই পড়িস, প্লিজ একটু পড়িস, প্রত্যেকদিন 1 ঘন্টা করে পড়িস এখন পর্যন্ত, প্লিজ ভাই একটু ভালো করে পড়, যাতে তোর ফিউচারটা ভালো হয়। আমার কোনো লাভ নাই, আমার লাভ একটাই, যে তোরা ভালো করতেছিস, বাংলাদেশের শিক্ষার ক্ষেত্রে আমি একটু কন্ট্রিবিউট করতে পারতেছি, যে আমার স্টুডেন্টরা পড়াশোনা করতেছে 1 ঘন্টা করে, একটু পড়িস প্লিজ, একটু। ওকে, সো সুস্বাস্থ্য নিশ্চিত করা। সো আমাদের সুস্বাস্থ্য নিশ্চিত করা আমাদের অনেক বড় একটা চ্যালেঞ্জ। কর্মক্ষেত্রে উদ্যোগী না করা রাষ্ট্রের জন্য চাপ। সো আমাদের মানুষজন, বেশিরভাগ মানুষ অর্থ আছে, সম্বল আছে, দেখ তোদের মধ্যে অনেক শক্তি আছে, কিন্তু তোরা কি করতে পারিস না। হ্যাঁ, আমরা কি করতে পারি না, আমরা পড়াশোনা করি না, আমরা অলস। এই শীত একটু ঘুমাই, একটু ফোন টিপি, একটু ক্ল্যাশ অফ ক্ল্যান্স, একটু পাবজি খেলি, একটু এটা করি না। থ্যাংক ইউ নাহিদ লিখছে, থ্যাংক ইউ, থ্যাংক ইউ, থ্যাংক ইউ সো মাচ। নাহিদ বলছে পড়বে, দেখছো, তোমরা বাকিটা লিখো নাই। হ্যাঁ, সো একটু পড়ো। হ্যাঁ, সো আমরা যদি দেখি, কর্মক্ষেত্রে উদ্যোগী করা রাষ্ট্রের জন্য বড় চাপ, বড় চাপ। সো আমরা চাই যে তোরা ভালো করে পড়, যে তোদের ভালো লাগাটা আমাদের জন্য অনেক গুরুত্বপূর্ণ। দেখ, আমার বন্ধু বান্ধব অনেক বিদেশ চলে গেছে, আমি লাস্ট 1 বছর 2 বছর ধরে শিখতে পড়াই, আমারও ইচ্ছা চলে যাবো, আমি যে কোনো সময় চলে যেতে পারি, আল্লাহ রাখলে অনেক দ্রুত, কিন্তু আমি চাইছি যে দেশে অ্যাটলিস্ট কয়েক বছর থেকে এডুকেশন সেক্টরে কাজ করি, এই জন্য আছি, নাথিং এলস। হ্যাঁ, আমি আইএলটিএস টাইলস দিয়ে অনেক আগে বসে আছি, চাইলেই আমি যে কোনো মুহূর্তে, আমি আল্লাহ যদি কপালে রাখে, চলে যেতে পারি। বাট আমার কাছে মনে হচ্ছে এই দেশের প্রতি আমার অনেক ঋণ, অ্যাটলিস্ট কিছু কিছু জিনিস হচ্ছে দেওয়া উচিত। So, তোদের জন্য পড়ানোর জন্য এখানে পড়ে বা অন্য কোথাও যে কোনো জায়গায় পড়াই, অ্যাটলিস্ট আমি আমার উপর যে বোঝা আছে কিছুটা কমাইতেছি, এটা হচ্ছে বিষয়। ওকে, সো কর্মক্ষেত্রে উদ্যোগী হওয়া। দেখো, বেকারত্বের কারণ কি? যে বেকারত্বের কারণ হচ্ছে জনসংখ্যা থেকে এবং দ্রুত, প্রচুর জনসংখ্যা। ধরো বাংলাদেশের, মানে ধরো যদি জনসংখ্যা 5 কোটি হইতো, মাত্র 5 কোটি হইতো, মুখস্থ করতে হবে না এত কিছু। বলতেছে এই স্লাইডে কি মুখস্থ করবো? এই স্লাইডের জন্য এই যে সাক্ষরতার হার, এগুলো তো চেঞ্জ হবে। তো তারপরে এগুলো ইম্পর্টেন্ট, সাক্ষরতার হার, নিরক্ষরতার হার, এগুলো ইম্পর্টেন্ট, আর কিছু দরকার নেই, এই দুইটা জিনিস তথ্য ইম্পর্টেন্ট। ওকে, তারপর আমরা যদি দেখি যে ধর 5 কোটি হইতো, তাহলে আমাদের অনেক 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 জিনিস, হ্যাঁ, আমরা যদি দেখি, সো আমাদের 5 কোটি হলে আমাদের দেশ অনেক ভালো থাকতো। হ্যাঁ, এই যে আমার বন্ধু বান্ধব, আমার আমার ফ্রেন্ড সাদমান, আমার ইউনিভার্সিটি লাইফের খুব ভালো বন্ধু, চলে গেছে অস্ট্রেলিয়া। আমার এখানে শিখর ফ্রেন্ড সাইফ চলে গেছে অস্ট্রেলিয়া, হতাশ হয়ে। সো তোরা ভালো করলে হতাশ হওয়া যায় না, মানে তো ভালো করে পড়াশোনা করলে তো আমরা ভালো জিনিস দেখি। পরিবর্তন দেখলে তার দেশ ছেড়ে কার যেতে মন চায়, তাই না? তো যদি দেখি যে পলাইতেছি, কোনো আউটকাম আসতেছে না, তাহলে তো আর দেশে থেকে কি হবে, যে যেই লাও সেই কদু, তাহলে লাভ নাই।
ওইখানে গিয়ে একটা ভালো লাইফ সেটেল, হ্যাঁ, ওইখানে কাজ করে ফিউচার, আমার ছেলে মেয়ের ফিউচার ভালো হবে, বাট আমার দেশের মানুষের জন্য তো আমি কিছু করতে পারতেছি না, তাই না? ওকে, তো আমাদের দেখো দ্রুত শিল্পায়নের অভাব মানে কি আমাদের দেশে, মানে যে এআই এই নিয়ে এই যে আমাদের একটা শিখর ফ্রি কোর্স আছে এআই সামনে, তো এটাতে কিন্তু পড়া উচিত, তাই না? তো আমাদের শিখর ফ্রি কোর্স মানে এই যে এআই নেওয়া মানে পুরো পৃথিবী কিভাবে যাইতেছে এগুলো একটু আরেকজনের সাথে মুখস্থ, সিকিউর জন্য মুখস্থ করে, আরে ভাই এই পড়াশোনা করলে 5টা সিকিউ প্রশ্ন সলভ করে তুই নিজেই বুঝবি যে কোনগুলা মুখস্থ করতে হবে। ওকে, শ্রমশক্তির উল্লেখযোগ্য অংশ বেকার। ধরো মানুষের কাজ নাই কিন্তু কাজ তো আছে, তুমি চাইলে কাজ কন্টিনিউ করতে পারো না। ওকে, সো মজুরির হার কম হয়, দিনমজুরের অধিকাংশ আমরা অর্ধ বেকার হিসেবে ধরা হয়। মজুরির হার কম, ধরো তুমি 800 টাকা দিলে 600 টাকা দিলে, হ্যাঁ তুমি এই যে ডিসেম্বরে তো এখনই তো করতেছে, তো আমরা 800-900 টাকা দিলে তো বাংলাদেশে ধরো 400 টাকা 500 টাকা ঢাকা শহরে কাজ করে সারাদিন। হ্যাঁ, আমি ওই দিন ধরো অফিস শেষে 11টার দিকে আমি হচ্ছে বাইকে করে যাচ্ছি, তো পাশে পিক আপে করে 15-20 জন মানুষ হচ্ছে বসে আছে। তো তাদেরকে জিজ্ঞেস করলাম, কি অবস্থা চাচা, কোথায় যাচ্ছেন? তারা বলছে কারণ বাজার যাবে, সারা রাত কাজ করবে, সকালবেলা হচ্ছে, কারণ সারা রাত অনেক মানুষ আসবে, আসার পরে তারা হচ্ছে এই কাজগুলা করবে। হ্যাঁ, তো কাজগুলা করে তারপর আবার বেক করবে, দেখা যায় তারা 400-500 টাকা, দেখো সারা রাত কাজ করতেছে 400-500 টাকা পাইতেছে। তো বাংলাদেশে মজুরির সংখ্যা কম, মাথাপিছু আয়, মজুরি কম ও বেকারত্বের হার ফলে মাথাপিছু আয় স্বল্প। মজুরি কম কারণ ধরো তুমি যদি, আমি একটা এক্সাম্পল দেখে, ধরো তুমি কোথাও যাচ্ছ, আমাদের এখানে দেখবো যে তুমি 5 জন রিক্সাওয়ালা, ভাড়া হচ্ছে 30 টাকা, এখন তুমি বললা 20 টাকা। তো এখন 20 টাকা ভাড়া যখন তুমি বলবা, দেখবো যে 4 জন নিবে না, একজন ঠিকই নিবে, তাহলে তুমি কিন্তু 10 টাকা কমে যাইতে পারতেছো। কিন্তু অন্য কোনো জায়গায় হইলে যে একজনের রিক্সাওয়ালা বা 2 জনের রিক্সা, তাহলে কিন্তু তুমি 40 টাকা মানে বা 30 টাকা দিয়েই তোমার যেতে হবে, এরকম। সো আমাদের এখানে যে কম মজুরি কম বেকারত্বের ফলে মাথাপিছু আয় কম। 2022-23 সালে মাথাপিছু আয় ছিল 2749 মার্কিন ডলার। তার মানে 2000 পরীক্ষা যদি এসে এটা খুবই গুরুত্বপূর্ণ, এটা একটু মনে রাখো। মাথাপিছু আয় মানে কি? মাথাপিছু আয় মানে হচ্ছে প্রত্যেক মানুষের আয়। বাংলাদেশের 16 কোটি মোট জাতীয় আয়কে জনসংখ্যা দিয়ে ভাগ দিয়ে এই মাথাপিছু আয়টা ভাগ করা হয় 2749। তারপর নিম্ন মাথাপিছু আয়ের কারণে জীবনযাত্রার মান নিম্ন, অর্থাৎ তোমার মান্থলি দেখা যাচ্ছে মানে আমাদের ইনকামও কম, আমরা ভোগও করি কম। দেখো যে তুমি যদি ইউরোপে যাও, প্রত্যেকে আইফোন ইউজ করে, কারণ তাদের সেই পরিমাণ অ্যাফোর্ড করতে পারে, বাট আমাদের তো সেই পরিমাণ টাকা নাই। ওকে, দারিদ্র সীমার নিচে বসবাসকারী জনসংখ্যা, এটা খুবই গুরুত্বপূর্ণ। 18.7, মোট জনসংখ্যার প্রায় 1/5। দেখো বাংলাদেশে এখনো দারিদ্র সীমার নিচে অনেক মানুষ বাস করে। দারিদ্র সীমা মানে কি? একটা নির্দিষ্ট লেভেল আছে, তো এই লেভেলের নিচে বসবাস করে মানে হচ্ছে তার অবস্থা অনেক খারাপ। তো বাংলাদেশে তুমি যদি তোমার আশেপাশে থাকো, তুমি যদি গ্রামে থাকো, দেখবো যে খুবই গরিব মানুষজন আছে, খুবই দরিদ্র মানুষজন আছে, তাই না? ওকে, তারপরে আমরা যদি দেখি পুল কোশ্চেন, 2022 সালের আদমশুমারি বাংলাদেশের মোট জনসংখ্যা কত ছিল? দেখি, এটা পুল কোশ্চেন, এটা তো সবাই যে পারার কথা। পুল কোশ্চেন দিচ্ছি, অনেকেই পুল কোশ্চেন দিচ্ছি। এটা তো পারার কথা। সবাই উত্তর করো, পুল কোশ্চেন দেওয়া হয়েছে, এটা লাস্ট পুল কোশ্চেন, আর দিব না। তোমরা অনেক পুল কোশ্চেন করো, তো এই জন্য দিলাম। ওকে, সো আশা করি উত্তর করে দিছো, অনেকে উত্তর করছো, সাব্বাস। লিসান আগের মতোই ফার্স্ট, সাইমন, নাফিসা, সুরাহ, তারপরে রুদ্র, কুন্ডু, তারপর
তানজিম, নুজহাত, জেবা, তাহসিনা, রায়হান। ওকে, রায়হান খান, ওয়াও গুড, আমার নামের মতো নাম। ওকে, সো এটা হচ্ছে, তো পুল দিলে শরীরের ভিতরে এনার্জি চলে আসে, তাই নাকি? সবারই কি এরকম যে পুল দিলে একটা এনার্জি চলে আসে? ইয়েস, একটা এনার্জি চলে আসছে, এরকম হয়। ওকে, সো আমরা যদি দেখি 16,999 লক্ষ। ওকে, সো বাংলাদেশের এটা অর্থ বছরে বাংলাদেশের মাথা পিছু আয় কত ছিল, এটা একটু আগে বললাম। দেখো আমার আজকে প্রচন্ড হুম ওকে, আচ্ছা এটা আরেকটা দিই, আরেকটা পুল কোশ্চেন দিচ্ছি, ওয়েট, কিন্তু তোমাদের এনার্জি সংকটে ভুগতেছে অনেকেই। লাস্ট পুল কোশ্চেন মনে রাখবা, বলেও দিয়ে দিলাম একটা। উত্তর করো সবাই, লাস্ট পুল কোশ্চেন বলেও দিয়ে দিলাম তোমাদের এনার্জি আবার রিগেন করার জন্য, এটাই লাস্ট। সবাই আর 10 সেকেন্ড টাইম। লাস্ট 10 সেকেন্ড। ওকে, আমরা যদি দেখি, এন্ড করে দিলাম। সঠিক উত্তর অনেকে দিয়েছো, সঠিক তানিম, রিসান, রাশিদুর, তানভীর, সাইমন, জেবা, ফাহিম, সুরা, জেবা, তানজিম, শিউলি, রুদ্র, সুরা, তারপর হচ্ছে বুমিজা, তানিশা। ওকে, তো আর দেওয়া হচ্ছে না বাবা, অনেক টাইম। ওকে, 20 পর্যন্তই বলছি। ওকে, সো আমরা 2749। তো আজকে আমি প্রচন্ড মানে মোটামুটি ধরতে পারো আমার মাথা একদম প্রচন্ড মাত্রায় ব্যথা ছিল, তারপর ক্লাস নিতে আসছি, কারণ তোমরা অনেকদিন ধরে ক্লাস করতেছো না। আমি চাইলে ক্লাসটা রিশিডিউল করতে পারতাম, বাট চিন্তা করছি যে তোমরা অনেকদিন যেহেতু ক্লাস করতেছো না, পরীক্ষা দিছো, একটু অলস সময় যাচ্ছে, তোমাদের একটু গল্প করে আসি। So, আমার প্রচন্ড এখনো মাথা ব্যথা আছে, তারপর আমি ক্লাসটা নিলাম। যাই হোক, সো দেখি, সো সঞ্চয়, মূলধন গঠন এবং বিনিয়োগ। সঞ্চয় মানে কি? ধরো তোমার মা টাকা জমায়, তোমার বাবা টাকা জমায়, এই টাকাটা কেন জমায়? টাকাটা জমায় কোথায় রাখে? টাকাটা জমায় রাখে হচ্ছে ব্যাংকে, সো বা সে হচ্ছে একটা কোনো জায়গায় ইনভেস্ট করে। হ্যাঁ, তারপরে সেই টাকাটা কি মূলধন, মূলধন গ্রহণ করে কি করে? সে ব্যাংকে রাখে, ব্যাংক কি করে? টাকাটা বিভিন্ন ধরো জমি কিনে বিভিন্ন জায়গায় রাখে, সো বিনিয়োগ করে রাখে। সো যাই হোক, সো আমরা যদি দেখি এই বাংলাদেশের আসলে টাকাই তো কম, মানে ইনকামই করে ধরো কম, তাহলে সেভিংসও কম, সেভিংস কমের ইনভেস্টমেন্টও কম, তাই না? আর কি দেখো, সো নিম্ন মাথাপিছু আয়ের প্রভাব, জনগণের সঞ্চয়ের হার কম। যদি ধরো তোমার বাবা মান্থলি 50,000 টাকা ইনকাম করতো, তোমার মা কি করতো? তোমার মা কি করতো যে 10,000 টাকা জমাইতো বা 20,000 টাকা জমাইতো। এখন তোমার বাবা ইনকাম করে 30,000 টাকা, তাহলে তোমার মা কি করে? ধরো 10,000 টাকা, 5,000 টাকা ব্যাংকে রাখতে পারে। বা কেন মা বললাম, আমাদের মায়েরা কিন্তু সবসময় একটু সেভিংস টেন্ডেন্সি আছে, বাবার একটু হাত খুলে খরচ করতে চায় নর্মালি আর কি, আমার আমার আমি যেটা দেখি বাংলাদেশের ক্ষেত্রে। হ্যাঁ, সো সাপোর্ট এটা বললাম আর কি। হ্যাঁ,
হ্যাঁ, আমার মাথা প্রচন্ড ব্যথা করছে, কফি টফি খাওয়া ঠিক হয় নাই। যাই হোক, সো তোমরা যেটা করো, আমি যে ক্লাস করাচ্ছি একটু সবাই আজকে প্রমিস করে 1 ঘন্টা পড়বা, ওকে? যাই হোক, সো আমরা জিডিপির বর্তমানে আমরা যে সঞ্চয়ের হার মাত্র 31.86%, দরকার নেই এটা এত মস্ত করা। মূলধন বা পুঁজিগত উৎপাদনের জন্য বিনিয়োগের হার কম। সো তোমার হাতে টাকা জমাচ্ছ কম, টাকা খরচ করতেছো বেশি, জমাচ্ছ কম, তাহলে জমালে কি ইনভেস্টমেন্ট কম করবা। ইনভেস্টমেন্ট মানে কি, ধরো কোনো জায়গায় একটা জায়গা কেনা, কোথাও কোনো নতুন একটা ধরো ব্যাংকে অ্যাকাউন্ট খোলা, হ্যাঁ, বা ফিক্সড ডিপোজিট কিছু রাখা, এগুলা। হ্যাঁ, ওকে। সো উত্তরণের চেষ্টা, সরকার পরিকল্পিত উন্নয়ন কর্মসূচি গ্রহণ করেছে। সরকার কি করেছে? পরিকল্পিত। সরকার অনেকগুলো কর্মসূচি গ্রহণ করছে, কিন্তু লাভ নাই। আমরা যদি যতক্ষণ পর্যন্ত আমরা নিজেরা নিজেরা যদি আমরা আজকে রাত না, নেক্সট দিন বলে সমস্যা নেই। ওকে, সো আমরা যদি নিজেরা সচেতন না হই, দেখো, তো প্রথম হচ্ছে নতুন, আমাদের এখানে নতুন কর্মসংস্থান কম, মানে নতুন ভাবে ধরো এই যে জুলাই বিপ্লব হয়েছে, তোমরা কি জানো যে জুলাই বিপ্লবের প্রধান বিষয় ছিল নতুন নতুন কর্মসংস্থান হওয়া, যে আমরা নতুন কর্মসংস্থান চাই। সরকার কিন্তু চূড়ান্ত মাত্রায় ব্যর্থ, যে নতুন কোনো কর্মসংস্থান সৃষ্টি করতে পারে নাই। বাংলাদেশে এখনো বেকার সংখ্যা অনেক বেশি। নতুন কর্মসংস্থানের কারণ কি, যে আমাদের নতুন, আমরা যদি দেখি প্রথম থেকে যদি ধরি, এখান থেকে ধরো যে নিম্ন সঞ্চয়, আমাদের আয় কম, নিম্ন মানে আমাদের টাকা সেভিংস কম। সেভিংস কম হওয়ার পরে আমাদের আয়, কারণ কি আয় কম, আয় কম হওয়ার কারণ কি আমাদের নতুন, ধরো তোমার বাসায় বেকারত্বের হার বেশি, কর্মসংস্থান কম। নতুন কর্মসংস্থান কমের কারণ কি, আমাদের কামের নতুন কর্মসংস্থান যেহেতু কম, সেহেতু বাংলাদেশে বিনিয়োগ হচ্ছে না, মানে অন্যান্য দেশ বিনিয়োগ করতেছে না। বিনিয়োগ যেহেতু হচ্ছে না, নতুন শিল্প স্থাপিত হচ্ছে না। এটাই দারিদ্র্যের চক্র, যে আস্তে আস্তে আমার টাকা ইনকামও করতেছি কম, আমার হচ্ছে কর্মসংস্থানও কম, বিনিয়োগও হচ্ছে না, নতুন কর্মসংস্থানও হচ্ছে না, আমার সঞ্চয়ও কম হচ্ছে, একদম। ওকে, তারপরে দেখো অবকাঠামোগত দুর্বলতা ও শ্রেণীবিভাগ। বাংলাদেশের প্রধান সমস্যা আর্থসামাজিক অবকাঠামো অনুন্নত এবং অপর্যাপ্ত। অবকাঠামো মানে কি, ধরো তুমি নতুন একটা শিল্প দিবা, নতুন নতুন বিনিয়োগ মানে কি, একজন বলতে ভাইয়া বিনিয়োগ মানে হচ্ছে ধরো ধরো তুমি নতুন ইনভেস্ট করা। ইনভেস্ট মানে কি, নতুন কোনো জায়গায় তুমি টাকাটা লাগাইলা। ধরো আমি তোমাকে একটা সহজ এক্সাম্পল দিই, ধরো এই যে শিখো, শিখো একটা প্রতিষ্ঠান। এখন শিখো যদি বড় করতে চাই, ধরো শিখো যদি আমি ধরো আরো অনেক বড় করতে চাই, ধরো কিভাবে বড় করব, ধরো আমি প্রত্যেকটা জেলায় জেলায় আমি হচ্ছে শিখোর একটা অফিস দেবো, তাহলে আমার টাকা লাগবে না? এই টাকাটা হচ্ছে ইনভেস্টমেন্ট, যে আমার টাকাটা বিভিন্ন জায়গা থেকে আনতে হয়, বিভিন্ন ধরো বিভিন্ন ফরেনারে বলি, দেখো আমি বাংলাদেশের শিক্ষার জন্য কাজ করতেছি, তুমি আমাকে টাকা দাও, যাতে করে আমি বাংলাদেশের 64 জেলায় শিক্ষা সেন্টার বানাইতে পারি। এইভাবেই কিন্তু ইনভেস্টমেন্ট আসে। ইনভেস্টমেন্ট মানে কি, যে তুমি নতুন একটা ব্যবসা শুরু করার জন্য তুমি যে টাকাটা তুমি একটা কোম্পানিতে দাও, এটাই হচ্ছে প্রদান করা। ভেরি গুড। মানে শিক্ষা ক্ষেত্রে আমাদের সামাজিক অবকাঠামো, আমাদের বড় বড় ভালো ভালো শিক্ষা প্রতিষ্ঠান এলাকার মধ্যে নাই। তারপরে স্বাস্থ্য, আমাদের সরকারি স্বাস্থ্য কমপ্লেক্স গুলা, স্বাস্থ্য সেবার মান আমার কিছু না হইলে কলকাতায় যেতে হয়, বা বিভিন্ন বিদেশে। বিনোদনে আমরা হলিউডের মতো মুভি করতে পারতেছি না। অর্থনৈতিক অবকাঠামো স্ট্রং না। হ্যাঁ, অর্থনৈতিক অবকাঠামো মানে কি, ধরো তোমার এখানে চাকরি কম। তারপর হচ্ছে যোগাযোগ ব্যবস্থা, ডাক ও টেলিযোগাযোগ। বাংলাদেশের তুমি ডাকঘরে যাবা, দেখবা যে অবস্থা খুবই খারাপ। আমার এলাকার ডাকঘর তো দেখা যাচ্ছে ভাঙাচোরা অবস্থায় আছে। পরিবহন, বাইরের দেশে সবকিছু ডাকে আসে। যে ডাক মানে কি, যে তোমার চিঠিপত্রের মাধ্যমে আসে। পরিবহন, চলো তুমি গ্রামে, আমি কিছুদিন আগে গ্রামে গেলাম, আমার গ্রামের রাস্তার অবস্থা এত খারাপ, আমার মাথায় ব্যথা হয়ে গেছে। তো তুমি যদি গ্রামে যাও, গ্রামের রাস্তাঘাটের অবস্থা খুবই খারাপ। আর্থিক প্রতিষ্ঠান, ব্যাংক, বীমা প্রতিষ্ঠানগুলো দেউলিয়া হয়ে যাচ্ছে। বিদ্যুৎ, পানি, জ্বালানি সরবরাহ, বাংলাদেশের জ্বালানি প্রতিষ্ঠান, হ্যাঁ, সেচ ব্যবস্থা মানে হচ্ছে, ধরো তোমার বিভিন্ন জায়গায় বাংলাদেশে দেখবা যে তোমার উত্তরবঙ্গে বা বিভিন্ন জায়গায় বাংলাদেশের জমিতে তোমার হচ্ছে পানি দিতে হয়। পানিতে যে পানি ব্যবস্থাটাকে হচ্ছে সেচ ব্যবস্থা, গভীর নলকূপ থেকে পানি দেওয়ার যে প্রক্রিয়া। ডাকঘর মানে কি, ডাকঘর মানে হচ্ছে যেখানে চিঠিপত্র আসে, ডাকঘর বলে। ওকে, সো আমরা যদি দেখি, ওকে ওকে, বাংলাদেশে জনগণের সঞ্চয়ের হার জিডিপির কত পার্সেন্ট? জিডিপির আমরা যে মাত্র 31.86%। তারপরে দেখো বাংলাদেশের বৈদেশিক সাহায্য নির্ভরতা, আরো অনেক কিছু আছে। সো আমরা আজকে মোটামুটি বাংলাদেশের এতটুকু পড়লাম, আরো অনেকগুলো আছে। আমরা কি আজকে আরো পড়বো? অনেক কিছু আছে, বাট আমরা চাইলে নেক্সট ক্লাসে এটা পড়তে পারি। বলো, তাহলে আমি একটু বাড়ি দিয়ে যাই। ওকে, বলো, আজকে কি পড়বো না হচ্ছে? ওকে, এটা তো আমরা জানি। তো বৈদেশিক সাহায্য নির্ভরতা, বাংলাদেশে বিভিন্ন যে টাকা পয়সা আমরা কি করি, ধর বিভিন্ন দেশ থেকে ঋণ নিয়ে পড়ি। ওকে, আর একটু পড়বো, আচ্ছা আর একটু পড়ে ফেলি। হ্যাঁ, ওকে, আর একটু পড়ি।
একটু পরে বলে, ওকে? দেখো, সো বৈদেশিক সাহায্য নির্ভরতা মানে কি? একসময় আর্থসামাজিক উন্নয়নের জন্য বৈদেশিক ঋণ অনুদানের উপর অতিমাত্রায় নির্ভরশীল ছিল বাংলাদেশ। ধরো ভিক্ষুক জাতি ছিল যে ভাই আমার কিছু টাকা পয়সা দেন, আমার মানুষজন হচ্ছে খাইতে পায় না। কিন্তু বাংলাদেশ বর্তমানে কি হচ্ছে, বৈদেশিক সাহায্য থেকে, ধরো জাপান সাহায্য করতো, বিশ্ব ব্যাংক সাহায্য করতো, বাংলাদেশ বলছে আমরা বৈদেশিক বাণিজ্য করবো এখন, যে আমরা বাণিজ্যতে আমরা ব্যবসা করে টাকা নেব, আমাদেরকে আপনি হচ্ছে বাণিজ্য করে আমরা টাকা নিব, আমরা এমনিতে হাত পেতে নিব না। সাম্প্রতিক গত প্রায় ১ দশকে অভ্যন্তরীণ উৎস থেকে ঋণের পরিমাণ বৃদ্ধি পাচ্ছে। অভ্যন্তরীণ উৎস মানে কি? সরকার বিভিন্ন ব্যাংক থেকে ঋণ নেয়। হ্যাঁ? তারপর আমরা যদি দেখি বৈদেশিক উৎস থেকে প্রাপ্তি কম আছে। বৈদেশিক আগের মতো ওয়ার্ল্ড ব্যাংক, তারপরে হচ্ছে IMF, বিভিন্ন বড় ব্যাংক গুলা, বিশ্ব ব্যাংক, ওরা হচ্ছে ঋণ কমাই দিচ্ছে। যেমন পদ্মা সেতু আমরা নিজের টাকায় করছি। রপ্তানি পণ্য স্বল্প মূল্যে, যেমন আমরা কৃষিজাত পণ্য, চা, কাঁচা পাট, তারপরে শিল্প পণ্য, তৈরি পোশাক, নিটওয়্যার, চামড়া, পাটজাত দ্রব্য, তারপর সিরামিক। নিটওয়্যার মানে কি জানো? ওই যে ধরো এই যে কাপড়টা হচ্ছে নিটওয়্যার। হ্যাঁ, ওকে। সো আমরা যদি দেখি, ওকে ওকে, তারপর আমরা যদি সিরামিক মানে কি? এই যে ধরো বিভিন্ন টাইলস পণ্য, এগুলো আমরা বর্তমানে বিভিন্ন জায়গায় রপ্তানি করতেছি, মানে বাংলাদেশ থেকে বিভিন্ন জায়গায় পাঠাচ্ছি। আমদানি পণ্য কি? উচ্চ মূল্যে, যেমন মূলধন সামগ্রী কি? বিভিন্ন ধরো বড় প্রোডাক্ট, যেগুলো আমরা হচ্ছে ধরো, আমি যদি সাপোজ যদি বড় গার্মেন্টস এর বড় মেশিন গুলো আমরা বাইরে থেকে আনি। তারপরে জ্বালানি ও পেট্রোলিয়াম আমরা বাইরে থেকে আনি, আমাদের দেশে পেট্রোল পাওয়া যায় না। খাদ্য বিলাস পণ্য, বিভিন্ন খাদ্য, ধরো তোমার যে তোমরা অনেকেই গ্রিন অ্যাপেল খাও, গ্রিন অ্যাপেল বাংলাদেশে হয় না। তারপরে কমলা খুব কম হয় বাংলাদেশে। বিলাস দ্রব্য মানে হচ্ছে ধরো বিভিন্ন ফেসিয়াল প্রোডাক্ট গুলো। ফলাফল, রপ্তানি আয় আমদানি ব্যয়ের চেয়ে কম। তার মানে আমরা যদি রপ্তানি আয়, মানে আমরা যেই টাকা বাইরে প্রোডাক্ট পাড়াই, তার থেকে বেশি টাকা আমরা হচ্ছে বাইরে খরচ করে আসি। ধরো তুমি বাংলাদেশের মানুষজন, ধরো আমরা একটা কাপড় রপ্তানি করলাম, হ্যাঁ, কিন্তু আমরা কি করি? বাইরে থেকে ধরো একটা সুনু পাউডার নিয়ে আসি, সুনু পাউডার দিয়ে ঘষতে একটা দাম অনেক বেশি। আমি শুনছি আমার একটা ফেসিয়াল ১৪০০-১৫০০ টাকা। আমি কি শুই না বাইরে ভাই? আমি তো পুরো ভ্যাসলিন দিয়ে দিব, এগুলা দেওয়ার কোনো দরকার নেই। ওকে, চেয়ে কম দীর্ঘস্থায়ী বৈদেশিক লেনদেন ঘাটতি। সো আমরা বেশি পরিমাণ, খুব অল্প পরিমাণ প্রোডাক্ট হচ্ছে বাইরে পাঠাই, আর বেশি পরিমাণ দামি প্রোডাক্ট কিনে নিয়ে আসি। আইফোন নিয়ে আসি, হ্যাঁ, আইফোনের দাম তো অনেক বেশি। ওকে, তো প্রাকৃতিক সম্পদ এবং মানব সম্পদের অপূর্ণ ব্যবহার। বাংলাদেশে অনেক প্রাকৃতিক সম্পদ আছে, গ্যাস আছে, তেল আছে, কিন্তু আমরা এগুলো ব্যবহার করতে পারি না। হ্যাঁ, অপূর্ণ ব্যবহার মানে কি? ধরো উর্বর জমি আছে, নদ-নদী আছে, আমাদের প্রাকৃতিক সম্পদ আছে, খনিজ সম্পদ আছে, এগুলো আমরা ঠিকঠাক মতো তুলতে পারি না, মাটির নিচেই থাকে। তুলবো কিভাবে? আমরা তো উড়াইতেই পারি না। Okay, অনেকে ১০ কেজিও নেয়, হ্যাঁ, ওই যে অনেকে বলেন দেখালন বাইচালন সাদা সুনু পাউডার। হ্যাঁ, এই যে একজন বলছে ভাই আপনার বোর্ড, তখন আরে ভাই এই তো সমস্যা, কি করা যাবে? আর কিছুই করার নাই। আমরা পরিবেশগতই আমরা আমরা এগুলো ইউজ করি না। ওকে, প্রাকৃতিক উর্বর কৃষি জমি, নদ-নদী, প্রাকৃতিক জলাশয়, খনিজ সম্পদ, কয়লা, প্রাকৃতিক গ্যাস, চুনাপাথর, চীনামাটি, এগুলা লাগে। এগুলা আমরা প্রকৃত ব্যবহার করতে। মানব সম্পদের রূপান্তর, জনগণ মানব সম্পদ হচ্ছে না। প্রয়োজনীয় উপকরণ, যেমন শিক্ষার অবস্থা খারাপ, তোমরা স্কুলগুলো পড়াশোনার অবস্থা দেখলেই বুঝবা। তারপর প্রশিক্ষণ, কারিগরি জ্ঞান তো নাই। তোমাকে যদি বলে যে একটা পলিটেকনিক গুলাতে এরকম একটা স্টুডিও বানাই দাও, সে 10 দিন লাগাই দিবে। একটা ডিজিটাল বোর্ড বানাইতে পারে না। ওকে, সো তাহলে আমরা ধরো ১০,০০০ টাকা করে ডিজিটাল বোর্ড পাইতাম। এই ডিজিটাল বোর্ড ধরো জাপান থেকে, চায়না থেকে ধরো ৫ লাখ ১০ লাখ টাকা দিয়ে কিনে আনতে হয়। তারপরে দক্ষতা, সুস্বাস্থ্য, এগুলা আমাদের দরকার। বাস্তবতা কি? বাংলাদেশের জনসংখ্যার বড় অংশ শিক্ষা ও স্বাস্থ্য সুবিধা থেকে বঞ্চিত। তুমি দেখবে তোমার আশেপাশের মানুষ আর কাজ পাচ্ছে না, কাজ করতেছে না। পুষ্টিহীনতা এবং খাদ্যাভাব অনেক ভরপুর, এবং বিজ্ঞান, কারিগরি, প্রযুক্তি শিক্ষা তো নাই বললেই চলে। ফলাফল, জনগণের বৃহত্তর অংশকে মানব সম্পদে রূপান্তর করা সম্ভব হয়নি, প্রাকৃতিক সম্পদের পূর্ণ ব্যবহার সম্ভব হয়নি। ইন্টারেস্টিং কিন্তু। সো বাংলাদেশে বৈদেশিক বাণিজ্যের ঘাটতির মূল কারণ কি? কারণ হচ্ছে আমরা রপ্তানি কম, আমদানি বেশি। আমদানি আমরা অনেক বেশি করি। ওকে, সো অর্থনৈতিক অনগ্রসরতার পটভূমি, এটা আমরা আজকে পড়বো না। এই অর্থনৈতিক অনগ্রসরতার কাজটা আমরা হচ্ছে কৃষিক্ষেত্রে প্রতিবন্ধকতা, এগুলো আমরা নেক্সট দিন পড়বো। ওকে, শিল্পক্ষেত্রে প্রতিবন্ধকতা, এগুলো আমরা নেক্সট ক্লাসে আমরা এগুলো অ্যাড করে দিব। ওকে, সো আমরা এগুলা অ্যাড করবো না। সো লজিক উইল গেট ইউ ফ্রম A to Z, বাট ইমাজিনেশন উইল গেট ইউ এভরিহোয়ার। আমরা বেশি চিন্তা করতে হবে। ইমাজিনেশন ইজ মোর ইম্পর্টেন্ট দেন পাওয়ার নলেজ। আইনস্টাইন বলছে যে আমরা কল্পনা করতে হবে, আমাদের পড়াশোনা করতে হবে। সো আমরা আর করি না, আর কথা না বাড়াই। আমাদের দেশের সবকিছু খারাপ দিয়ে আমরা বলতেছি না, আমাদের দেশে একটা জিনিস ভালো, আমরা উদ্যমী, আমরা কাজ করতে চাই, আমরা পড়াশোনা করতে চাই। স্ক্রিন শট দেওয়ার সময়, হ্যাঁ, সো সবাই একটা, আজকে ক্লাসটা কেমন লাগছে আমি জানি না, সবাই একটা স্ক্রিনশট নিতে পারো চাইলে।
আই থিঙ্ক ভাই আরেকটু পড়ান, ভালোই লাগতেছে। হ্যাঁ, পড়াইলাম তো। কারো কোনো প্রশ্ন থাকলে বলো। হ্যাঁ, আরেকটু পড়াচ্ছি, কারো কোনো প্রশ্ন থাকলে বইলো। ক্লাসটা অনেকদিন পরে ক্লাস নিলাম। হ্যাঁ, সূচনা বলো। কারো কোনো প্রশ্ন থাকলে আমাকে বইলো। যে আমাদের 2টা বিষয় বাকি আছে, ওইটা আমরা নেক্সট ক্লাস তো আমি নিব, ওইটা হচ্ছে অ্যাড করে দিব। ওকে, হোমওয়ার্ক দিই, ভালো কথা বলছো। হোমওয়ার্ক কি দিব? হোমওয়ার্ক হচ্ছে SW দিই, বাংলাদেশের অর্থনীতির বৈশিষ্ট্য লিখো। অর্থনীতির বৈশিষ্ট্য এখনো কিন্তু শেষ করি নাই। বৈশিষ্ট্য লিখো SW। সবাই গ্রুপে লেখা পোস্ট করেন। হ্যাঁ, কে SW যার ইচ্ছা সে করো, সবাই করতে হবে এরকম না। ওকে, সো এটা লিখতে পারো। ওকে, সো কার কোনো প্রশ্ন থাকলে বলো। না, যাচ্ছি না, খুব শীঘ্রই যাচ্ছি না। আমরা দোয়া করে ভাইয়ের জন্য। ওকে, মাহমুদা 2%, আচ্ছা। আর শিক্ষতে 1 মাস, ওই যে তোমাদের পরীক্ষা। ওকে, কৃষি নির্ভর। হ্যাঁ, কৃষি নির্ভর দিলে হবে না। কারো কোনো প্রশ্ন? হ্যাঁ, হাফসা বলো। কারো কোনো প্রশ্ন থাকলে বলো। আর ক্লাসটা ভালো হইলে শিখবো জিতবো তো জানো, তোমরা তো আমার নিয়ে কোনো পোস্টই করো না, তোমরা অনেক পসা। ওকে, সূচনা বলতেছে আমার নাম। ভাই এটা তো বলা যাবে না, এটা খুবই টপ সিক্রেট, টপ নট সিক্রেট। ওকে, জিডিপি এর ফুল মিনিং কি? জিডিপি এর ফুল মিনিং হচ্ছে বাংলা গ্রোস ডোমেস্টিক প্রোডাক্ট। এখন বলছে ভাই আপনি বই নিয়ে কোথায়? আমার একটা ইউটিউব চ্যানেল আছে, রায়হান এয়ার খান, অনেকেই কিন্তু আসো, রায়হান এয়ার খান। ওইটার মধ্যে তোমরা পোস্ট করলেই পাওয়া। ওইটার মধ্যে ইউটিউবে সার্চ করলেই পাবা। এখানে আমি বই নিয়ে ভিডিও দিব ভাবছি, তোমরা যদি দেখতে চাও। আগামীকাল সকালে একটা ভিডিও দিয়ে দিব ঘুম থেকে উঠে। ওকে, হুম। আর কার কোনো প্রশ্ন না থাকলে আমরা শেষ করে দিতে চাই। আর কার কোনো প্রশ্ন আছে? তোমার নাম মিনহাস? হ্যাঁ, মিনহাস বলো। যেতে নাই দেবো ভাই তবু